নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। আদিত্য, আমি তোকে ভালোবাসি। কেন আমার ভালোবাসা বুঝতে পারছিস না? আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ছি ভাবি, কি যাতা বলেন? আপনি আমার ভাইয়ের বউ, আর সেখানে আপনি কিভাবে আমাকে ভালোবাসতে পারেন? চুপ! কিসের ভাইয়ের বউ? দেখ আদিত্য, আমি তোকে প্রথম যেদিন দেখেছি সেদিনই তোকে ভালোবেসে ফেলি। আমি তোকে ছাড়া বাঁচবো না রে। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করে নে। প্লিজ ভাবি, বাজে কথা বলবেন না। আমি আপনাকে আমার বড় বোনের চোখে দেখি, আর আপনি কি না? ছি, ভাবতেও ঘৃণ্য হচ্ছে। এখনই আমার রুম থেকে বের হয়ে যান। আদিত্য দেখ, আমাকে গ্রহণ করে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আদিত্য রাগীর লুক নিয়ে বলল, উফ, সমস্যা কি আপনার? আমার কথা কি বুঝেন না? আমি আপনাকে ভালোবাসতে পারি না। আপনি আমার বড় ভাইয়ের বউ, আপনি আমার বড় বোনের মতো। প্লিজ ভাবি, আপনার পায়ে ধরি, আমার রুম থেকে চলে যান। আমাকে প্লিজ বিরক্ত করবেন না। আদিত্য দেখ, আমাকে যদি একবার গ্রহণ করিস তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দিব। এমনকি আমার দেহটাও তোকে দিয়ে দিব। প্লিজ একবার শুধু তোর মনের ভিতর আমাকে জায়গা দে। আদিত্য রেগে চিৎকার দিয়ে বলতে লাগলো, আরে বাবা, আপনার সমস্যা কি? আপনি কি বাংলা কথা বুঝেন না? এখনই যদি আমার রুম থেকে না যান তাহলে আমি এখনই সবাইকে ডেকে বলে দিব। তুলি তাড়াতাড়ি করে গিয়ে আদিত্যর মুখ চেপে ধরে খাটের উপরে ধাক্কা দিয়ে নিজের শাড়ির আঁচল বুক থেকে ফেলে দিয়ে বলল, আমি বুঝতে পারছি তুই কে চাস। ওয়েট, তোকে আমি এখনই খুশি করে দিচ্ছি। আদিত্য সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে আর বলতে লাগলো, ভাবি, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। আমিও তো তাই চাই শোনা, তুমি আমার গায়ে হাত দিয়ে আদর করো। তুলি আদিত্যের কাছে এসেছে আদিত্যের উপরে উঠতে যাবে। আদিত্য সাথে সাথে ধাক্কা দিয়ে খাট থেকে উঠে তুলির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। তুলি ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তুলি রাগ উঠে গেলে তুলি আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, তোর এত বড় সাহস আমার গায়ে হাত তোলা! আজ পর্যন্ত আমার ফ্যামিলির কোনো দিন আমাকে একটা ফুলের টোকা পর্যন্ত দেয়নি, আর সেখানে তুই কিনা আমায় মারলি। দেখ আমি তোর কি অবস্থা করি। আরে যান যান, যা ইচ্ছা করেন। আপনাকে যেন আমার রুমের সামনে না দেখি বলে দিলাম। আদিত্য কথাটা বলে ওয়াশরুমে চলে গেলে তুলি ওর ব্লাউজের হাতা ছিঁড়ে ফেলে, দু হাত ছিঁড়ে, সাথে শাড়ি সব খুলে ফেললো। আদিত্য ওয়াশরুম থেকে বের হতেই তুলি চিৎকার দিয়ে বলতে লাগলো, আদিত্য প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমার বোনের মতো, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার এত বড় সর্বনাশ করো না। তুলি যখন চিল্লাচ্ছিল তখন কাজের বুয়া দরজা ধাক্কাতে লাগলো। আদিত্য কিছু বলার আগে আরো জোরে জোরে বলতে লাগলো, আর এইদিকে কাজের বুয়া সবাইকে ডাকতেই চলে যায়। আর আদিত্য বলল, ছি ভাবি, কি শুরু করছেন? আর এসব কি বলেন? দেখেন, এমনিতে আমার আব্বু আমাকে দেখতে পারে না, তার উপরে এমন করেন না, আপনার পায়ে পড়ি। থাপ্পড় মারছস না? দেখ আমি কি করি। এখনো সময় আছে, আমাকে গ্রহণ করে নে। এইটা কখনো সম্ভব না। প্লিজ ভাবি, বোঝার চেষ্টা করেন। ওকে চান্স, তাহলে আর কিছুই করার নেই। তুলি কথাটা বলে চিল্লাতে লাগলো, আর দরজা ওই পাশে সবাই ধাক্কাতে লাগলো। আদিত্য কি করবে বুঝতে পারছে না। তুলি আদিত্যকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ফ্লোরের উপরে মাথাটা একদম টেবিলের সাথে লাগে, মাথা কিছুটা কেটে রক্ত পড়তে লাগলো। আর তুলি দরজা খুলে সোজা আদিত্যর ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্যর ভাই সাথে সাথে শার্ট খুলে তুলিকে পরিয়ে দেয়। আদিত্যর আব্বু আর ওর ভাইয়ের দু চোখ রাগে লাল বর্ণ ধারণ করেছে। আদিত্য কিছু বলতে যাবে তার আগেই আদিত্যের আব্বু ওর ভাইয়ের প্যান্টের বেল খুলে আদিত্যকে মারতে লাগলো। আদিত্য ব্যথায় চিৎকার দিতে লাগলো আর বলতে লাগলো, আব্বু, আমি কিছু করি নাই। ভাবি সব সাজানো নাটক। আব্বু প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি ভাবির সাথে কিছু করি নাই। আদিত্যর আব্বু সাইফুল চৌধুরী রেগে আরো মারতে লাগলো আর বলতে লাগলো, চুপ বেয়াদব ছেলে! এক নিজের মাকে তো খেয়ে ফেলছস, আবার নিজের বড় ভাইয়ের বউয়ের দিকে! ছি! তোর মতো কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। তুই এখনই বাড়ি থেকে বের হয়ে যা, না হলে আমি তোকে জানে মেরে ফেলবো। আব্বু, আমি কিছু করি নাই। ভাবি সব মিথ্যা বলছে। আদিত্যর কোনো কথা শুনল না, আদিত্যকে আরো মারতে লাগলো। আদিত্য শরীর বেয়ে রক্ত ঝরতে লাগলো। তার উপরে ও আদিত্যের আব্বু মারা থামালো না। আদিত্যর ভাই ও আদিত্যকে কিলঘুষি দিতে লাগলো।
আদিত্য চিৎকার করে কান্না করতে লাগলো। আদিত্য এক পর্যায়ে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। তারপর আদিত্যের আব্বু ভাই মারা বন্ধ করলো না। আদিত্যর ভাবি যখন সহ্য করতে পারল না তখন দৌড়ে গিয়ে বলল, আব্বু থামেন, ওর শাস্তিও পাইছে, আর মাইনেন না। যত হোক ওর বড় বোনের মতো আমি আর ওর এই অবস্থা দেখতে পারছি না। বৌমা, তুমি আমাকে ছেড়ে দাও। ওকে আজ আমি মেরে ফেলবো। এত ভালো একটা মেয়ের ক্ষতি করতে চাইছিল, ছি! ওর লজ্জা পাওয়া দরকার যে ওকে ছোট ভাইয়ের মতো আদর করে, আর সেখানে তার সাথে নাকি আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। এই ছেলেটা কেন আমার ঘরে আল্লাহ পাঠিয়েছিল? ওর জন্য আমার স্ত্রী আমাদের ছেড়ে চলে গেছে। ওর মতো কুলাঙ্গার ছেলেকে কেন যে আল্লাহ বাঁচিয়ে রাখছে? ও মরে না কেন? এত মানুষ মরে, ও মরতে পারে না? আদিত্যর আব্বু রেগে আর দুটো বাড়ি মেরে চলে গেল। আদিত্যর ভাইও ভাবি চলে গেল। আদিত্য মেঝেতে পড়ে আছে। আদিত্য যখন জ্ঞান ফিরে তখন দেখে ওই মেঝেতেই শুয়ে আছে। আদিত্য উঠতে গিয়েও উঠতে পারছিল না, বারবার ব্যথা হয়ে যাচ্ছে। আদিত্য পানির পিপাসা পেয়েছে, গলা একদম কাঠ হয়ে গেছে এমন অবস্থা। আদিত্য অনেক কষ্টে উঠতে গিয়ে আবার পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। আদিত্য জ্ঞান ফিরতেই দেখতে পায় একটা রুমে বেরিয়ে শুয়ে আছে। আদিত্যর বুঝতে বাকি রইল না এটা একটা হসপিটাল। আদিত্য বেড থেকে তাড়াতাড়ি করে উঠতে গিয়ে ব্যথায় কুঁকড়ে উঠল। আদিত্য অনেক কষ্টে বেড থেকে নেমে যেতে যাবে তখন আদিত্যর ভাবি এসে বলল, কি করছিস? বেডে শুয়ে থাক, এখন তোকে বাসায় যাওয়া যাবে না, রিলিজ দিলে যেতে পারবি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। তোর জন্য আজ আমার এই অবস্থা। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তুই আসলেই কোনোদিন ভালো হবি না, আসলেই তুই এসবেরই যোগ্য। এত মার খাইলি তাও শিক্ষা হলো না। ভালোই করছিস আমাকে মার খাওয়ালি। তোর মতো রাক্ষসী মহিলার জীবনে কখনো তোর ভালো হবে না। আদিত্য কথাগুলো বলে হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় গেল। বাসায় যেতেই আদিত্যর আব্বু বলল, কিরে, তুই এখানে কি করস? আর তুই মরস নাই? আদিত্যর আব্বুর কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আদিত্য চোখের পানি মুছে ওর আব্বুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আব্বু, আমি মরলে বুঝি তুমি অনেক খুশি হতে, তাই না? দুঃখিত আব্বু, তোমার খুশিটা হতে দিলাম না। আমার মৃত্যু যেদিন হবে তোমাকে জানাবো। চুপ কর, তুই এখান থেকে যা। তোকে দেখলে আমার শরীরের সব রক্ত মাথায় উঠে যায়। এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। হ্যাঁ, চলে যাব সারা জীবনের মতো। আব্বু, তোমার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। তাই নাকি? সারা জীবনের মতো চলে যাবি? তার মানে তুই আত্মহত্যা করবি নাকি? শোন, আত্মহত্যা করতে পারবি না। দূরে কোথাও গিয়ে মরে যা। এই সব পুলিশের ঝামেলা নিতে পারবো না। মরে একটু শান্তি দে আমাদের। এখানে মরে আরো বিপদে ফেলে দিস না। আদিত্য ওর আব্বুর কথাগুলো যেন আদিত্যর বুকে সোজা গেঁথে যাচ্ছে। মনে হচ্ছে কেউ তীর দিয়ে বুকে একদম গেঁথে ফেলছে। আদিত্য অনেক কষ্টে মুখে হাসি টেনে বলল, চিন্তা করো না আব্বু, তোমাদের কোনো ঝামেলা হোক আমি কখনো এমন কাজ করব না। আচ্ছা আব্বু, একটা কথা বলো না, আমার উপরে তোমার এত রাগ কেন? আচ্ছা আব্বু, আমাকে জন্ম দিতে গিয়ে আম্মু মারা গেছে, সেখানে আমার দোষ দাও। আব্বু, মানুষ কখন মারা যাবে, কখন কি হবে, সব উপরওয়ালার ইচ্ছে। উনি যখন নিয়ে যাবে তখন তাকে যেতে হবে। সেখানে আমার হাত কোথায় পেলে? আব্বু, তুমি যে আমাকে এই অভিযোগ দিয়ে আমাকে ছোট্টবেলা থেকে অবহেলা করো, ঘৃণা করো না? আব্বু, সত্যি বলতে তুমি এইটা বোকামি করছো। আমি আম্মুর মৃত্যুর জন্য দায়ী না, তুমি আম্মুর মৃত্যুর জন্য দায়ী। তুমি যদি আম্মুকে একটু সময় দিতে আজ এমন হইতো না। সেদিন তোমার জন্য আম্মু সিঁড়ি থেকে পড়ে গেছিল, যার কারণে পেটে ব্যথা পাই। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও আম্মু মারা যায়। আব্বু, এখানে আমার দোষটা কোথায়? যাই হোক আব্বু, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নাই। তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। আর হ্যাঁ আব্বু, আমি ভাবির সাথে কিছু করি নাই। ধুর, এসব কেন তোমাকে বলছি? তুমি তো আমাকে বিশ্বাস করো না। তোমাকে বলে হুদায় মুখটা নষ্ট করা। গুড বাই আব্বু, ভালো থেকো। আদিত্যর আব্বু কিছু বলতে যাবে, রেগে আদিত্যর আব্বু আদিত্যের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আদিত্য থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে মুচকি হাসি দিল। তারপর নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ওর ফোনটা আর ওয়ালেটটা নিয়ে বের হয়ে গেল। শেষবারের মতো বাড়িটা ভালো করে চোখ বুলিয়ে দেখতে লাগলো। তারপর ওর আব্বুর থেকে বিদায় নিয়ে বের হয়ে আসলো। আদিত্য আধমনে হাঁটতে লাগলো রাস্তা দিয়ে, সারা শরীরে ব্যান্ডেজ করা। সবাই আদিত্যকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য একটা গাছের আড়ালে গিয়ে হাত পায়ের ব্যান্ডেজ খুলে ফেলে দিল, শার্টের হাতা দিয়ে পুরো হাত ঢেকে নিল। আদিত্য হাঁটতে লাগলো। আদিত্য হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে।
আদিত্য ব্রিজের কাছে চলে আসে। রাতে অন্ধকারে আদিত্য দাঁড়িয়ে আছে ব্রিজের উপরে একা। আদিত্য ভেবে পাচ্ছে না কি করবে। লাফ দিতে গিয়ে ভয় লাগতে লাগলো। আদিত্য ব্রিজের গ্রিলের উপরে উঠে দাঁড়ালো। আদিত্য চোখ বন্ধ করে ওর আব্বুর কথা ভাবতে লাগলো। আদিত্য অতীতগুলো ভাবতে লাগলো, আর দু চোখ বেয়ে চোখের পানি পড়তে লাগলো। আদিত্য দু হাত পাখনা মেলার মতো করে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলতে লাগলো, হে আল্লাহ, আমি তো বাঁচতে চাইছিলাম। আল্লাহ, আমি কি এত খারাপ যে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না, তাই ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আদিত্য কথাগুলো বলে যেই লাফ দিতে যাবে তখনই একটা ছেলে লাফ দিয়ে আদিত্যর হাত টেনে ধরে। আদিত্য চোখ খুলে দেখে কেউ ওর হাত ধরে ফেলেছে। আদিত্য কিছু বলার আগে ছেলেটা বলল, এই আপনি এসব কি করছেন? আমার হাত ধরে উঠে আসেন। দুর্বকা, আত্মহত্যা করলে সব সমাধান হয় না। এখনই আমার হাত ধরে উঠে আসেন। দেখেন, আত্মহত্যা মহাপাপ, তাই এই কাজটা করা ঠিক না। দুনিয়ার কষ্ট সহ্য করতে পারছেন না বলে আত্মহত্যা করতে যাচ্ছেন। আর দুনিয়ার পরে যে একটা জীবন আছে, সেইটা কি ভুলে গেছেন? তখন ওই কষ্টগুলো সহ্য করতে পারবেন তো? তার থেকে শুনেন, নামাজ কালাম পড়েন, আল্লাহর উপর ভরসা রাখেন। ইনশাল্লাহ সব একদিন ঠিক হয়ে যাবে। দেখেন, জ্ঞান দিবেন না প্লিজ। যার যার দুঃখ সেই সেই বোঝে। হ্যাঁ, আমার থেকে এইটা কেউ ভালো বুঝবে না। দেখেন ভাই, আমি জানি না আপনার কিসের দুঃখ, এত কষ্ট। বাট ভাই, যত দুঃখ কষ্ট হোক, নিজেকে আগে ভালোবাসুন, তারপর অন্য কথা ভাবেন। আগে নিজের পায়ে দাঁড়ান, দেখেন সব ঠিক হয়ে যাবে। ভাই, আপনার মতো আমিও আত্মহত্যা করতে গেছি অনেকবার। বাট দেখেন, আজ আমি একটা চাকরি করি, নিজের খাওয়া পড়া চালাতে। দুনিয়াতে একটা ভাই ছিল, সেই আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার স্ত্রী ছাড়া আর আমার কেউ নেই এই দুনিয়াতে। আমার মা বাবার মুখটাও মনে নাই। আমাদের দুই ভাইকে একা করে তারা পরপারে পাড়ি জমিয়েছে। ছোটবেলা থেকে সবার লাঠিগোতা খেয়ে বড় হয়েছি দুই ভাই। সমাজে আমাকে বলা হয় ফুটপাতের বখাটে ছেলে, যার বাবা মা বেঁচে নাই। তারপরেও জীবন যুদ্ধ করে আজ এত দূর এসেছি। আদিত্য রাকিবের কথা শুনে কিছুটা খারাপ লাগলো। আদিত্য কিছু না বলে উপরে উঠে আসলো। রাকিব আদিত্যকে দেখে বলল, আপনার নাম কি? আমার নাম আদিত্য। আপনার? আমার নাম রাকিব। আপনি তো আমার ছোট ভাই হবেন। ও আচ্ছা। চলেন আমার সাথে, কোথায়? হোটেলে যাব। হোটেলে কেন? জি, আমার বসের সাথে এসেছি। আমি ড্রাইভিং করি। আমি থাকি সিলেটে। এখানে এসেছি বসের অফিসে কাজের জন্য। ও, আমি আপনার সাথে হোটেলে গিয়ে কি করব? আপনার জীবন কাহিনী শুনতে চাই, তাই আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর আপনার কাহিনী শুনবো। চলেন তো, এত কি ভাবেন? আমার বসকে নিয়ে ভাবছেন নাকি? আরে ভাববেন না, আমার বস অনেক ভালো একটা মানুষ, আমাকে অনেক ভালোবাসে। চলেন আপনি। আদিত্য কিছু বলার আগে রাকিব আদিত্যকে টেনে নিয়ে গেল। আদিত্যকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে গেল। হোটেলে গিয়ে আদিত্যকে রাকিবের রুমে নিয়ে গেল। দুজন ফ্রেশ হয়ে নিল। রাকিব আদিত্যকে দেখে ভয় পেয়ে গেল। আদিত্যর মুখ গলার কাছ দিয়ে মারের দাগ ফুটে উঠেছে। ঠোঁটে রক্ত জমে কালো হয়ে গেছে। ভাই, আপনাকে মারছে কেউ নাকি? কই? এইসব কিসের দাগ? মনে হচ্ছে কেউ আপনাকে অনেক মেরেছে। ও কিছু না। ভাই বুঝি, আমরা গরিব মানুষ, আমাদের এভাবে মানুষের মার খেয়ে বড় হতে হয়। আমাদের যে কষ্ট হয় এটাই বড়লোকরা ভুলে যায়। নিশ্চয় আপনার মালিক আপনাকে এভাবে মারছে। ভাই, আপনার কাছে লুকাতে হবে না। ভাই, আমার কাছে লুকাতে হবে না। আমি বুঝি ভাই, আমার সাথে এমন হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বসটা অনেক ভালো। মনের মতো একটা বস পেয়েছি। আদিত্য রাকিবের কথা শুনে কি বলবে বুঝতে পারছিল না। আদিত্য আর আগ বাড়িয়ে কিছু বলল না। আদিত্য ওর কথাতে সব হ্যাঁ মেলাতে লাগলো। রাকিব একের পর এক কথা বলতে লাগলো, আর আদিত্য হ্যাঁ সূচক উত্তর দিতে লাগলো।
ভাই আপনি শার্ট প্যান্ট খুলে ফেলেন, আমি আপনার ক্রিম লাগিয়ে দেই, আর ব্যথা মেডিসিন খেয়ে সব ঠিক হয়ে যাবে। না ভাই, ধন্যবাদ, অনেক করেছেন আমার জন্য। আমি এখন আসছি। আপনি আমার জন্য অনেক করেছেন। আরে ভাই কোথায় যাচ্ছেন? আপনার যে অবস্থা, এই অবস্থা কোথাওতে যেতে দিব না। শুনেন, আপনি সুস্থ হলে আমি আপনার একটা কাজের ব্যবস্থা করে দিব। বসের সাথে কথা বলে বসের সাথে কথা বলে আপনার কাজের ব্যবস্থা করে দিব। আদিত্য কিছুক্ষণ ভেবে বলল, সত্যি আপনি আমাকে কাজ পাওয়াই দিবেন? আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আরে ভাই ধন্যবাদ দিতে হবে না। মানুষ হয়ে মানুষকে যদি উপকার করতে না পারি তাহলে কেমন মানুষ হইলা আমি। আচ্ছা ভাই, চলেন দুজন খেয়ে আমি ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। আদিত্যকে খাটিয়ে বসে সব শার্ট প্যান্ট খুলে রাকিব অবাক হয়ে গেল। রাকিব ধিক্কার জানাতে লাগলো আর আদিত্যকে সুন্দর করে সাবলন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। তারপর দুজন খাবার খেয়ে নিল। খাবার খেয়ে দুজন শুয়ে পড়ল। আদিত্য চোখে ঘুম আসে না। আদিত্য মাথার ভেতরে ওই কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আদিত্য চোখ দিয়ে অনবরত পানি বের হতে লাগলো। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমি আর এসব সহ্য করতে পারছি না। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। রাকিব আদিত্যকে দেখে বলল, তোমার তো শরীরে অনেক জ্বর, তুমি শুয়ে থাকো, আমি মেডিসিন নিয়ে আসি। আর তুমি বলছি বলে রাগ করো না। না থাক, লাগবে না। আপনি এমনিতে আমার জন্য অনেক করেছেন। দেখো, তুমি আমার ভাইয়ের মতো, তাই অত কথা বলো না। আমি যা বলি শোনো, চুপচাপ শুয়ে থাকো। আদিত্যকে কিছু বলতে না দিয়ে বাহিরে চলে গেল। আদিত্য খাট থেকে অনেক কষ্টে উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে খাটে শুয়ে পড়ল। রাকিব বাহিরে গিয়ে ঔষধ নিয়ে চলে আসলো। এসে আদিত্যকে খাবার মেডিসিন দিয়ে খাইয়ে দিল। রাকিব চলে যেতে নেবে, আদিত্য রাকিবের হাত ধরে। রাকিব কিছু বলার আগে আদিত্য শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া, আপনি আমার আপন কেউ না হয়েও আমার জন্য এত কিছু করছেন। আর আমার কাছের মানুষগুলো এমন ভালোবাসে আমায় যে আমি ঘরের ভিতরে মরে থাকলে কেউ আমাকে দেখতে আসতো না। আমার যত্ন নিবে তো দূরের কথা। রাকিব আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাই আমার এভাবে কান্না করো না। আমাকে একবার যখন ভাইয়া বলেছো, আজ থেকে তুমি আমার ছোট ভাই। আমার সাধ্য অনুযায়ী তোমাকে ভালো রাখার চেষ্টা করব। ভাইয়া। আদিত্য ডাক দিয়ে আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরল। রাকিব আদিত্যর চোখ মুছে কপালে চুমু দিয়ে আদিত্যকে শুইয়ে দিল। এভাবে 5 দিন কেটে গেল। রাকিবের বসের কাজ শেষ, তাই আদিত্যকে বলল, ভাই তুই রেডি হয়ে নে, আজ গ্রামে চলে যাব। ওকে ভাইয়া। আদিত্য উঠে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। রাকিব আদিত্যকে শার্ট প্যান্ট সব কিনে দিয়েছে। সেই সব আদিত্য একটা লাগেজে তুলতে লাগলো। আদিত্য এখন মোটামুটি অনেকটাই সুস্থ। ওদের গোছানো শেষ হলে দুজন বের হয়। রাকিব ড্রাইভিং করতে লাগলো। আদিত্য রাকিবের পাশে বসে আছে আর রাকিবের বস রায়হান চৌধুরী পেছনে বসে আছে। তো আদিত্য, তুমি তো এখন অনেক ছোট, তোমার সাথে কথা বলাই হয় নাই। তা তুমি কোন ক্লাসে পড়ো? জি স্যার, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। রায়হান চৌধুরী আর রাকিব অবাক হয়ে আদিত্যের দিকে তাকিয়ে আছে। রায়হান চৌধুরী আদিত্যকে বলল, বলো কি, এত ছোট ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে? আমি তো ভেবেছিলাম তুমি ক্লাস 10-এ পড়ো। সবাই আমাকে পিচ্ছি ভাবে, আর আমার পড়াই গেছে তাই আর কি। যাক, রাকিব একটা ভালো কাজ করেছো তোমার ছোট ভাইকে পড়িয়ে। স্যার, আমাকে একটা চাকরি দেওয়া যায় না? ভাইয়া একা একটা সংসার চালাই। আমিও জব করলে ভাইয়ার অনেক সুবিধা হতো। তোকে কাজ করতে হবে না, আমি একাই সংসার চালাতে পারবো। আর আমাদের সংসার মাত্র 3 জনের, তুই, তোর ভাবি আর আমি। আদিত্য তো অবাক হয়ে তাকিয়ে আছে রাকিবের দিকে। রায়হান সাহেব বলল, রাকিব ঠিক বলছে, তুমি ভালো করে পড়াশোনা শেষ করো, পরে আমি তোমাকে ভালো একটা জবের ব্যবস্থা করে দেব। স্যার, আমাকে তাও একটা জব দিন না। আমি পড়াশোনা পাশে কাজও করতে চাই। প্লিজ প্লিজ ভাইয়া, তুমি না করো না। বলছি না করতে হবে না, পড়াশোনায় মনোযোগ দিয়ে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করতে পারো, আমাদের বাসায় প্রতিদিন বাজার করে দিতে পারো, বাগানে পানি দিবে সময় মতো, আর টুকটাক কাজ করে দিতে পারবে। তাহলে তোমার পড়ার
সময়টাও পাবে, তোমার কাজ করাও হবে। ওকে স্যার, ধন্যবাদ। স্যার আপনি না অনেক ভালো। ভাইয়ার কাছে আপনার অনেক কথা শুনছি, আজ নিজের চোখে দেখলাম আসলে আপনি অনেক ভালো মনের মানুষ। হা হা হা, থাক আর বানিয়ে বানিয়ে কথা বলতে হবে না। আমি অত ভালো মানুষও না। আর শোনো, তোমার বেতন 7,000 দিলে কি তোমার কোনো সমস্যা হবে? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। আদিত্য অনেক খুশি হলো। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, যাক ভালো হলো, এইসব কাজ কোনো ব্যাপার হবে না। বাজার তো মাঝে মাঝে করছি আমি, ইনশাল্লাহ কাজগুলো ঠিকমতো করে দিতে পারলে হলো। কিরে কি ভাবিস? কই কিছু না ভাইয়া। তিনজন সারা রাস্তায় কথা বলতে বলতে যেতে লাগলো। রায়হান চৌধুরী আদিত্যর পুরো ভক্ত হয়ে গেল। আদিত্য কথাগুলো অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে শুনছে। আদিত্য যত কথা শুনছে তত অবাক হয়ে যাচ্ছে। রায়হান চৌধুরী ভাবতে লাগলো, এত ছোট ছেলে, বাট কথাটা সুন্দর চিন্তা ভাবনা। আর আমার ছেলে মেয়েগুলো দেখো, সব সময় শুধু টাকা টাকা আর টাকা করে, কখনো দেখি নাই কাউকে নিয়ে চিন্তা করতে। আর এইটুকু ছেলে, কত সুন্দর চিন্তাধারা। সারা রাত তিনজন গল্প করতে করতে আদিত্য অনেক ঘুম পেল। গাড়িতে ঘুমিয়ে গেল। সকাল হলে রাকিব ডাক দিল। আদিত্য ঘুম ভাঙতেই দেখে একটা বাড়ির সামনে গাড়িটা থামিয়েছে। টিন দিয়ে গেট করা। আদিত্য গাড়ি থেকে নামলে রাকিব সাথে নামলো। রাকিব টিনের গেট খুলে ভেতরে ঢুকলো। আদিত্য দেখতে পেল অনেক বড় একটা উঠান আর তার সামনে হাফ ওয়াল করা ঘর। আর একপাশে নানা ধরনের সবজি গাছ লাগানো, আর একপাশে রান্নাঘর। বাড়িটা অনেক সুন্দরভাবে গোছানো হয়েছে। রাকিব ডাকতে লাগলো, ময়না, এই ময়না, কোথায় গেলে তুমি? ময়না কে ভাইয়া? তোর ভাবির নাম ময়না। আচ্ছা তুই আয় ঘরে বসে, আমি দেখি তোর ভাবি কোথায়। আদিত্যকে ঘরে নিয়ে গেল। ঘরের ভেতরে দেখতে পেল একপাশে ওয়ার্ড্রপ, তার পাশে শোকেজে, আর একপাশে সোফা, টি টেবিল, আর তার সামনে দেয়ালের সাথে টিভি, আর আরেক সাইডে খাট। আদিত্য সোফায় বসলো। রাকিব বাহিরে গেল। আদিত্য রুমটা দেখতে লাগলো। আদিত্য বসে থেকে হাতের ক্ষতর দিকে তাকিয়ে দেখতে লাগলো। মাঝে মাঝে একটু ব্যথা করে। আদিত্য নিচের দিকে মুখ করে আছে। তখন রুমে কেউ একজন ভেতরে ঢুকে বলল, আদিত্য, তোর ভাবি এসেছে। ময়না, এইটা আদিত্য, যার কথা তোমাকে বলেছিলাম। আদিত্য ময়নাকে সালাম দিলে ময়না হাসি মুখে সালামের উত্তর নিয়ে আদিত্যের সাথে টুকটাক কথা বলে। আদিত্য আর রাকিবকে ফ্রেশ হয়ে আসতে বলল। আদিত্য, তাহলে চলো দুইজনে ফ্রেশ হয়ে আসি। আর এই যে পাশের রুমটাতে তুই থাকবি, যা রুমে ভিতরে গিয়ে তোর ব্যাগ রেখে আয়। ওকে ভাইয়া। আদিত্য ব্যাগটা নিয়ে পাশের রুমে চলে গেল। এই রুমে তেমন কিছু নাই, শুধু একটা খাট আর পড়ার টেবিল আর দুইটা চেয়ার আর কাঠের আলমারি। আদিত্য ব্যাগ রেখে রাকিবের সাথে কলের পাড়ে চলে গেল। আদিত্য কল চাপ দিতে গিয়ে পারছিল না। রাকিব আর ময়না হাসতে লাগলো। আরে তুই এখানে দাঁড়ায়, আমি তোকে দেখিয়ে দেই বা কিভাবে পানি বের করতে হবে। ইয়ে মানে ভাইয়া, আমি তো কখনো করি নাই, তাই আর কি। এখন তুই আমারটা দেখে শিখে নে। আদিত্য রাকিবের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য পরে রাকিবকে সরিয়ে দিয়ে ও নিজেই চাপ দিতে লাগলো। তারপর দুজন ফ্রেশ হয়ে রুমে চলে গেল। ময়না আদিত্য আর রাকিবকে খাবার দিল। আদিত্য বলল, ভাবি আপনি খাবেন না? তুই খা, ওকে আমি খাওয়াইয়া দিব আর আমি খাবো। আদিত্য শুনে অবাক হয়ে তাকালো। রাকিব ময়নাকে খাইয়ে দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। আদিত্যকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ময়নার লজ্জা লাগতে লাগলো। কিরে তুই এভাবে তাকিয়ে আসোস কেন? তোকে খাওয়াই দিব নাকি? রাকিব কথাটা বলে আদিত্যর মুখে খাবার দিয়ে দেয়। আদিত্য খাবার মুখে দিয়ে বলল, আসলে ভাইয়া তোমাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ওকে তুমি ভাবিকে খাওয়াই দাও। তাই ইচ্ছা, তুই তাহলে খা। আদিত্য খেতে লাগলো। আদিত্য খাবারগুলো খেতে অনেক সমস্যা হচ্ছে। খাবারে অনেকটা ঝাল হয়েছে। আদিত্যর চোখ দিয়ে ঝালে পানি বের হতে লাগলো। ঠোঁটজোড়া লাল বর্ণ ধারণ করলো। আদিত্যর দিকে তাকাতেই রাকিব বলল, আদিত্য, কি হয়েছে, কান্না করছিস কেন? কি রে, তোর কি ঝাল লাগছে নাকি? না তেমন কিছু না ভাইয়া, তুমি খাও। ময়না বুঝতে পেরে আদিত্যকে পানি দিল। আদিত্য ঢক ঢক করে পানি খেয়ে নিল। ময়না আদিত্যকে বলল,
তোমার ঝাল লাগছে, আগে বলবে না? এভাবে জোর করে খাবার খাচ্ছ কেন? এটা তোমার নিজের বাড়ি ভাবতে পারো। তুমি থাকো, আমি মিষ্টি নিয়ে আসছি। কথাগুলো বলে তারপর উঠে ফ্রিজ থেকে মিষ্টি আনতে চলে গেল। রাকিব আদিত্যর দিকে তাকিয়ে বলল, ঝাল খেতে পারোস না? আমাকে তো আগে বলবি। এভাবে জোর করে কেউ খায়? তোর ভাবির কথাই কিছু মনে করিস না। আরে না, ভাবির উপর রাগ করবো কেন? ভাইয়া তুমি আর ভাবি না অনেক ভালো। নে মিষ্টিগুলো খাইয়ে নে। আদিত্য মিষ্টি খেতে লাগলো। আচ্ছা, তুমি মিষ্টিগুলো খাও, আমি তোমার জন্য ডিম পোস্ট করে নিয়ে আসছি। ভাবি থাক, এত কষ্ট করতে হবে না, আপনি খান, আমি এটা খেতে পারবো। তুমি চুপচাপ বসে থাকো, আমি আসছি। ময়না রান্নাঘরে গেল। আদিত্য মিষ্টি খেয়ে কিছুটা ঝাল কমতেই আদিত্য বাইরের দিকে তাকিয়ে দেখে ময়না রান্নাঘরে আগুন জ্বালাচ্ছে। আদিত্য বলল, ভাইয়া ভাবি কি করে? ভাবিরে ডিম ভাজতে না করো, আমি এইটা দিয়ে খেতে পারবো। করুক, আমি বললে শুনবে না। তুই একটু অপেক্ষা কর। সরি ভাইয়া, ভাবি এত সুন্দর করে রান্না করেছে, আমি সেটা খেতে পারলাম না, আবার ভাবিকে কষ্ট দিলাম। আরে দূর, সমস্যা নাই। কিছুক্ষণের ভেতরে ময়না ডিম ভেজে আদিত্যকে দিল। আদিত্য ধন্যবাদ দিয়ে খাবার খেয়ে উঠল। আদিত্য পাশের রুমে খাটে বসে থাকলো নিচের দিকে। আদিত্য রাকিবকে চলে যেতে দেখে বলল, ভাইয়া রুমে বসে থাকতে ভালো লাগছে না, এই গ্রামটা ঘুরে দেখতে চাই। তোর ভাবিকে নিয়ে যা, আমি তো একটু কাজে যাব। ভাবির সাথে যাব? আচ্ছা ভাইয়া, স্যারের বাসা কোথায়? এখন থেকে 10 মিনিট লাগে যেতে। তাহলে সকালে আমাকে নিয়ে যাও, বাসাটা দেখে দিলে চলবে? আচ্ছা তুই থাক, আর শোনো, রাতে এসে কথা হবে। রাকিব চলে গেল। আদিত্য বসে আছে, তখন ময়না এসে বলল, আদিত্য, তোমার হয়তো ভালো লাগছে না। আচ্ছা, আমার সাথে চলো, তোমায় সারা গ্রাম ঘুরে দেখাই। আদিত্য ময়নার সাথে বের হলো। সারা গ্রাম দুজন ঘুরলো আর সবার সাথে পরিচয় হয়ে নিল। এখন প্রায় মানুষ জানে আদিত্য রাকিবের ভাই। দুজন বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আদিত্য সারাদিন ময়নার সাথে থেকে অনেকটা আদিত্য এখন ময়নাকে নিজের বড় বোনের মতো লাগছে। আদিত্য আর ময়না বাসায় এসেছে, যার যার রুমে চলে গেল। ময়না রান্নাঘরে চলে গেল রান্না করতে। সব কিছু গোছাতে লাগলো। আদিত্য গিয়ে বলল, ভাবি আমি আপনাকে হেল্প করি, আমি রান্না করতে পারি টুকটাক, বাট এইটা দিয়ে কাটাকুটি পারি না। চাকু আছে কি? ওইটা দিন, সব কিছু কেটে দেই। আদিত্যর কথা শুনে ময়না কিছুটা হাসলো। আদিত্যকে উদ্দেশ্য করে বলল, কোনো কাজ করতে হবে না, এখানে বসে থেকে গল্প করলে ময়না খুশি হবে। না ভাবি, চাকু থাকলে দেন, আমি কেটে দেই। ওই তো চাকু, ওইটাতে কি ধার আছে? আদিত্য গিয়ে চাকু ধরে দেখে ধার আছে। পরে ময়নাকে তুলে দিয়ে আদিত্য কাটাকুটি করতে লাগলো। ময়না মিটিমিটি হাসতে লাগলো আর রান্না করতে লাগলো। ময়নাকে হাসতে দেখে বলল, ভাবি হাসেন কেন? ভাবছি আমার ছোট ভাইটার বউটা অনেক লাকি হবে, তার রান্না করতে হবে না। কি যে বলে না ভাবি, আর আমি বিয়ে করব না? মানে আমাকে কে বিয়ে করবে? আমার পরিচয় নাই। চুপ, কি বলো? তোমার পরিচয় নাই মানে? তুমি তো আমাদের ছোট ভাই আর রাকিবের ভাই, এটাই সবাই জানে। আচ্ছা ভাবি, আমাকে সবাই রাকিব ভাইয়ার ছোট ভাই কেন ভাবছে? ভাইয়ার তো ফ্যামিলিতে কেউ নেই। তোমার ভাইয়ারও একটা ছোট ভাই ছিল, কিন্তু ওই রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এটা কেউ জানে না, তাই সবাই তোমাকে ওর ছোট ভাই ভাবছে। আর সব থেকে মজার বিষয়, তোমার নাম আর ওর নাম এক, আদিত্য। ও আচ্ছা, আদিত্যকে কেউ কেউ দেখে নাই? না, ওই শহরে থাকতো ওর ভাইয়া, এখন থেকে মাসে মাসে টাকা পাঠাতো। ও আচ্ছা, নেন ভাবি, কথা বলতে বলতে আমার কাটাকুটি শেষ। ধন্যবাদ ভাই আমার, যাও তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি রান্না শেষ করে নেই। ভাইয়া কখন আসবে? রাত 10টায় আসবে, তুমি যাও। ও আচ্ছা, আমি এখানে বসে থেকে আপনার রান্না করা দেখি? আমাকে তো কাজ শিখতে হবে আপনাকে সাহায্য করার জন্য। তাই শিখতে হবে না, তুমি যাও, তোমার ভাবি যতদিন আছে ততদিন একাই সব সামলে নিতে পারবে। ওকে ভাবি, তাও দেখি একটু। আদিত্য আর ময়না টুকটাক কথা বলতে বলতে কাজ করতে লাগলো। ময়নার রান্না শেষ হলে দুজন যার যার রুমে যায়। আদিত্যকে অনেকবার খাবার খেয়ে নিতে বললে আদিত্য খায় না। রাকিব আসলে সবাই একসাথে খাবে।
রাকিব আসতে আসতে রাত 11টা বেজে গেল। রাকিব এসে ময়নাকে ডাকতে লাগলো। ময়না রুম থেকে বের হয়ে কোনো কথা না বলে খাটের দিকে গেল। রাকিব ময়নাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি জান, মালকিনের মেয়েরা আজ দেশে আসলো তো, তাই ওইখানে দৌড়াদৌড়ি করতে করতে লেট হয়ে গেছে। দুঃখিত জান, প্লিজ ক্ষমা করে দাও। তুমি জানো তোমার অপেক্ষা করতে করতে আদিত্য ঘুমিয়ে গেছে। এত জোর করলাম তাও খাইলো না। ভাইয়া আসলে খাবে। এখন যাও, ওকে ডাক দিয়ে দুজন ফ্রেশ হয়ে এসে এসে খেতে আসো। হায় আল্লাহ, বলো কি? আচ্ছা, আমি এখনই যাচ্ছি। রাকিব আদিত্য রুমের সামনে গিয়ে নক করতে লাগলো। ঘুমো ঘুমো চোখে আদিত্য দরজা খুলে দিল। আদিত্যর সামনে গিয়ে রাকিব কান ধরে বলল, দুঃখিত ভাই আমার, অনেক দেরি করে ফেলছি। চল তিনজন খেয়ে নেই। আরে ভাইয়া, সমস্যা নাই। ভাবি ঘুমিয়ে গেছেন নাকি জেগে আছে? জেগে আছে, চল। আদিত্য আর রাকিব কলের পাড়ে গিয়ে দুজন ফ্রেশ হয়ে নিল। রুমে এসে দেখে ময়না খাবার বেড়ে বসে আছে। আদিত্য আর রাকিব বসে পড়ল। যার যার প্লেটে খাবারে হাত দিয়ে খেতে লাগলো। আর রাকিব ময়নাকে খাইয়ে দিতে লাগলো। ভাইয়া, সকালে আমাকে নিয়ে যাবে তো? হুম, নিয়ে যাব, কিন্তু তোর কিছু কাগজপত্র বানাতে হবে। তারপর তোকে কলেজে ভর্তি করে দিব। ওকে ভাইয়া। ভাইয়া, আমার জন্য তো আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। দূর, ছোট ভাইয়ের জন্য কিছু করতে না পারলে বড় ভাই হইলাম তাহলে কি আর কি। আচ্ছা, এইসব কথা বাদ দিয়ে খেয়ে নে। তিনজন খাবার খেয়ে নিল। তারপর আদিত্য নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই রাকিব ওকে নিয়ে রায়হান সাহেবের বাড়িতে নিয়ে গেল। আদিত্য বাড়িটা দেখে কিছুটা অবাক হলো। আদিত্যর খুব চেনা লাগছে বাড়িটা, বাট বুঝতে পারছে না এটা কোথায় দেখেছিল। আদিত্য পুরো বাড়ি চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। রাকিব আদিত্যর কাঁধে হাত দিয়ে বলল, কিরে, বাড়ি থেকে অবাক হলি নাকি? হ্যাঁ, এত সুন্দর বাড়িতে আমি কাজ করব? বিশ্বাস হচ্ছে না, কত বড় বাড়ি। হা 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 হা। এইটা তো স্যারের বাপের বাড়ি। স্যারের লন্ডনে অনেকগুলো বাড়ি কোম্পানি আছে। আমি 4 মাস পর পর যাই ওই বাড়ি। দেখলে তো তুই খুশিতে মাথা ঘুরে পড়ে যাবি। মানে স্যারের আরও বাড়ি আছে? লন্ডনে বাড়ি থাকতে উনি এখানে কেন থাকে? ওইখানে তার ছেলে মেয়ে, ভাই আরও অনেক আত্মীয় স্বজন থাকে। আর এখানে স্যারের স্ত্রী, তার মা থাকে। এইটা তার বাবার স্মৃতি, তাই। ও আচ্ছা। আচ্ছা, চল ভিতরে যাই। আর শোন, স্যারের 2টা মেয়ে এসেছে। রাইসা ম্যাম অনেক ভালো, কিন্তু তিশা ম্যাম অনেকটা রাগী টাইপের। তুই ভুলেও তার সামনে যাবি না। আদিত্যর বুকের ভেতরে ঢুক করে উঠল। তিশা নামটা শুনে আদিত্য কিছু না বলে রাকিবের সাথে বাসার ভিতরে প্রবেশ করল। আদিত্যকে দেখে রায়হান চৌধুরী বলল, আরে আদিত্য যে, ভিতরে আসো। তুমি সত্যি কাজটা করতে চাও? জি স্যার। আচ্ছা, রহমত, তুমি আদিত্যকে নিয়ে যাও, কাজ সব বুঝিয়ে দাও। আর রাকিব, আমাকে বের হতে হবে, চলো। আচ্ছা স্যার, চলেন। আর আদিত্য, সাবধানে থাকিস। ছুটি হলে বাসায় চলে যাস। রাকিব আদিত্যর হাতে কয়েকটা টাকা দিয়ে চলে গেল। আদিত্য রহমতের সাথে চলে গেল। রহমত আদিত্যকে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো। আদিত্য সবকিছু বুঝিয়ে নিয়ে কাজ করতে লাগলো। আদিত্য বাগানের সব গাছে পানি দিতে লাগলো। গাছে পানি দেওয়া শেষ করে আদিত্য গাড়ি ধোয়ার কাজ করতে লাগলো। আদিত্য গাড়ি ধুতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেল। আদিত্য নিজেকে সামলাতে না পেরে পা পিছলে সোজা কাদার ভিতরে পড়ে গেল। আদিত্য কাদা মাখা মুখ নিয়ে দাঁড়াতেই আদিত্য চমকে গেল। আদিত্য কিছু বলতে যাবে, তখন আদিত্যর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, চোখে দেখোস না? আর একটু হলে আমার কি অবস্থা হইতো। বাইরে যাওয়ার মুডটাই নষ্ট করে দিল। আব্বু আসুক, তোর চাকরি যদি না খাচ্ছি, আমার নামও তিশানা। সরি ম্যাম, আমি বুঝতে পারি নাই। প্লিজ আমার চাকরিটা খেয়ে দিয়েন না। আজ আমি প্রথম চাকরিতে জয়েন করছি। প্লিজ ম্যাম, এমনটা করিয়েন না। আমি আপনার পায়ে ধরে বলছি। আদিত্য তিশার পা ধরতে যাবে, তিশা আদিত্যকে লাথি দিয়ে গাড়ির সাথে ধাক্কা দিয়ে ফেলে দিল। আদিত্যর মাথাটা গাড়ির সাথে কপালটা বাড়ি খেয়ে ফুলে গেল। তিশা বিরক্ত ভাব নিয়ে চলে গেল।
আদিত্যকে দেখে রহমত দৌড়ে এসে আদিত্যকে ধরে। পানির পাইপটা আদিত্যর দিকে ধরলে আদিত্যর মুখে শরীরে কাদা পরিষ্কার হয়ে গেল। আদিত্য আবার কাজ করতে লাগলো। কাজ শেষ করে আদিত্যকে বাজারে পাঠিয়ে দিল। আদিত্যর সাথে রহমতও গেল। দুজন বাজার করে নিয়ে আসলো। আদিত্য সারাদিন অনেক ভালো কাজ করলো। কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে যায়। বাসায় যেতেই ময়না দেখলো আদিত্যর কপাল ফুলে আছে। কি ব্যাপার ভাই, তোমার কপাল ফোলা কেন? ও কিছু না ভাবি, ভাইয়া বাসে আসে নাই। না, আবার মনে হয় বাইরে গেছে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার কপালে বরফ লাগিয়ে দেই। আদিত্য ফ্রেশ হতেই চলে গেল। ময়না খাবার নিয়ে এসে আদিত্যকে বলল, খাবারটা খেয়ে নাও। মনে হয় না সারাদিন কিছু খাইছো। প্রথম দিন এত কি কাজ করলে? না খেয়ে কাজ করলে শরীর খারাপ করবে তো। আপনি কিভাবে জানলেন আমি না খেয়ে আছি? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা তুমি খেয়ে নাও, আমি বরফ ধরে থাকি। আপনি তো মনে হয় খাবার খান নাই। না, খেয়েছি। তোমার ভাইয়া আজ বাসায় আসতে পারবে না, তাই নিজে হাতে খেয়েছি। ও আচ্ছা। আদিত্য খাবার খেতে লাগলো আর ময়না আদিত্যের কপালে বরফ লাগিয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হলে আদিত্য ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। রাতে ঘুম ভাঙলে ময়নার সাথে কিছুক্ষণ গল্প করে হালকা খাবার খেয়ে সারা রাত জেগে থাকে। ঘুম না আসতেই আদিত্য জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো দেখতে লাগলো। এভাবে কখন সকাল হয়ে গেল বুঝতে পারেনি। আদিত্য অজু করে এসে মসজিদে চলে গেল। এসে দেখে ময়না কোরআন তেলাওয়াত করছে। আদিত্য পাশে বসে শুনতে লাগলো। তেলাওয়াত শেষ করে ময়না বলল, ভাই কিছু বলবে? না ভাবি, আপনার তেলওয়া শুনতে অনেক ভালো লাগছিল। আচ্ছা ভাবি থাকেন, আমি চলে যাই, সকালে গিয়ে অনেক কাজ আছে। খাবার গরম করে দেই, খাবার খেয়ে তারপর যাও। কখন না কখন ছুটি দেয় কে জানে। ওকে ভাবি। ময়না কোরআন রেখে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে দিল। এত সকাল সকাল খেতে অনেক সমস্যা হলেও আদিত্য খাবার খেয়ে চলে গেল। রায়হান চৌধুরীর বাড়িতে গিয়ে গাছে পানি দিয়ে সকল কাজ করতে লাগলো। আদিত্য কাজ শেষ করে বাহিরে হতে যাবে তখনই পেছন থেকে তিশা বলল, এই ছেলে শুনো, আমার জামাগুলো একটু আয়রন করে দাও। আচ্ছা ম্যাম, আসছি। আদিত্য তিশার সাথে ওর রুমে গিয়ে ওর জামা কাপড় আয়রন করতে লাগলো। আদিত্য একটা ড্রেস পুড়ে ফেলতেই তিশা রেগে আদিত্যর কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো। আদিত্য নিজেকে সামলাতে না পেরে কারো পায়ের কাছে গিয়ে পড়ল। আদিত্য মাথা উপরের দিকে নিতে দেখে রাইমা দাঁড়িয়ে আছে। আদিত্যকে দেখে রাইমা আদিত্যকে তুলে তিশাকে বলে, আদিত্যকে কেন মারলো? তিশা রাগী লুক নিয়ে বলল, মারবো না মানে? এই বদমাইশ ছেলে কি করছে জানিস? আমার জামা আয়রন করতে দিয়েছিলাম আর আমার প্রিয় জামাটা ওই পুইড়া ফেলছে। ইচ্ছে করছে ওকে মেরে ফেলি একেবারে। আদিত্যকে আবার মারতে যাবে তখনই রাইমা বাধা দিয়ে বলল, উফ আপু, এখন যা ভুল করার করে ফেলেছে। এখন ওকে মেরে ফেললে কি তোমার জামা আবার আগের মতো ভালো হবে নাকি? আর আদিত্য, তুমি এখন এখান থেকে যাও, আর পরের বার কাজ করবে মনোযোগ দিয়ে, ওকে? দুঃখিত আপু, আমি বুঝতে পারি নাই, আমি সাবধানে কাজ করছিলাম। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে তোর কপালে খুব দুঃখ আছে। আমার জামা পুড়িয়ে ফেলে এত দুঃখিত বলা হচ্ছে? আমার জামা পুড়িয়ে ফেলে এখন দুঃখিত বলা হচ্ছে? আদিত্য আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। রাইমার রুম থেকে বের হয়ে গেল। আদিত্য নিচে যেতেই রাইমার আব্বু বলল, আদিত্য শোনো, আমার হাত পাগুলো একটু টিপে দিবা, শরীর ম্যাচ ম্যাচ করছে। জি স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। আদিত্য তিশার আব্বুর কাছে গিয়ে তিশার আব্বুর হাত পা টিপে দিতে লাগলো। তিশার নিচে এসে বলল, আব্বু, এই ছেলেটাকে আজ তুমি চাকরি থেকে বের করে দিবে। কেন, কি হয়েছে? ওই কি করছে? দুদিন ধরে আমার সাথে যা শুরু করেছে না, তুমি জানো গতকাল আমাকে ধাক্কা দিয়েছিল, আজ আমার প্রিয় জামাটা পুড়িয়ে ফেলেছে। আর থাকলে না জানি কি কি ক্ষতি করে ওই। আদিত্য এইসব কি বলছে? আদিত্য মাথা নিচের দিকে তাকিয়ে কান্না কান্না চোখে তাকিয়ে বলল, স্যার আমি ইচ্ছে করে কিছু করি নাই। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। তখন পেছন থেকে রায়হান চৌধুরীর মা আদিত্যর প্রশংসা করতে লাগলো আর আদিত্যকে চাকরি থেকে বের করে দিতে না করে দিল। তিশা রেগে ওখান থেকে চলে গেল।
আদিত্য রায়হান চৌধুরীর মাকে এই দুদিনে অনেকটা পটিয়ে ফেলেছে। আদিত্য ধন্যবাদ দিয়ে বের হয়ে গেল। বাসায় গিয়ে আদিত্য রাকিবের সাথে বের হলো। আদিত্যর সব কিছু কাগজপত্র বানিয়ে নিল। রাকিবকে মোটামুটি সবাই চিনে, যার কারণে বেশি সময় লাগলো না। আদিত্য আর রাকিব সারাদিন কাজ করে বাসায় চলে আসলো। শোন, আগামীকাল তোকে তাহলে কলেজে ভর্তি করে দিব। আর শোন, ভালো করে পড়াশোনা করতে হবে। আমি তো পড়াশোনা করতে পারি না, নাই। আমি চাই আমার ভাইটা ভালো করে পড়াশোনা করুক। ইনশাল্লাহ ভাইয়া, তোমার স্বপ্ন আমি পূরণ করব। এই তোমরা যাও, ফ্রেশ হয়ে নাও। খাবার খাবে না নাকি? ভাবি, বাইরে অনেক কিছু খাইছি, আমার পেটে একদম জায়গা নেই, আপনি আর ভাইয়া খেয়ে নিন। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। আর রাকিব ময়না খাবার খেয়ে নিল। আদিত্য রুমে শুয়ে থেকে উপরের দিকে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো। আদিত্য ওর ফ্যামিলির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠিয়ে রাকিব আদিত্য কলেজে চলে গেল। আদিত্যকে ভর্তি করিয়ে দিয়ে চলে আসলো। ভর্তি করতে সময় লাগলো না, কারণ রায়হান চৌধুরী আগে থেকে সব বলে দিয়েছিল। আদিত্য ক্লাস করা শেষ করে বাসায় চলে আসে। আদিত্যকে দেখে ময়না বলল, কি ভাই, প্রথম দিন কলেজ কেমন দিন কাটলো? অনেক ভালো ভাবি, আমার বেশ কিছু ফ্রেন্ডও হয়ে গেছে। বাহ, তাহলে তো অনেক ভালো। যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আমাকে কাজে যেতে হবে, আজ সারাদিন তো যাই নাই। খেয়ে তারপর যাও। আদিত্য খাবার খেয়ে বের হয়ে গেল। আদিত্য গিয়ে কাজ করতে লাগলো। আদিত্য তিশার রুমে গিয়ে পরিষ্কার করতে লাগলো। তিশা রুমে এসে বলল, ভালো করে পরিষ্কার কর। আর ওই, তুই সকালে কই ছিলি রে? জি ম্যাম, আমি কলেজে ছিলাম, আর এখন থেকে আমি কলেজ থেকে এসে আমার সব কাজ করব। বড় স্যার থেকে অনুমতি নেওয়া হয়েছে। তুই আবার কলেজেও পড়স? জি, ভাইয়া ভর্তি করিয়ে দিয়েছে। ভালো মনোযোগ দিয়ে কাজ কর। আদিত্য কাজ করতে লাগলো। তিশা খাটে বসে আদিত্যকে আর চোখে দেখতে লাগলো, আর মনে মনে ভাবতে লাগলো, ছেলেটাকে তো ভালো স্মার্ট খেয়াল করি নাই, দেখতে অনেক স্মার্ট আছে। ছি ছি, এসব কি ভাবিস তিশা? ওই তোদের বাড়িতে কাজের ছেলের লোক। তিশা কথাগুলো ভেবে বইয়ের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে পড়তে লাগলো। আদিত্য তিশাকে ভুল পড়তে দেখে আদিত্য সঠিকটা বলতে লাগলো। তিশা তো অবাক হয়ে গেল। তিশা বলল, এই পড়া তুই জানোস? জি, এই সাবজেক্ট আমার মুখস্থ আছে, দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আসলে আপনি ভুল বলছিলেন, তাই আর কি। তুই কোন ক্লাসে পড়িস? ইন্টার সেকেন্ড ইয়ারে। আপনি তো আমার জুনিয়র। হুম। আচ্ছা ম্যাম, আপনি পড়েন, আমার কাজ শেষ। আমি ছোট ম্যামের রুমটা পরিষ্কার করে দিয়ে আসছি। আদিত্য চলে গেল। তিশা আদিত্যের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিত্য রাইমার রুম পরিষ্কার করে নিচে গিয়ে তিশার দাদির সাথে কিছুক্ষণ গল্প করলো, আর তিশার আম্মুকে কাজে হেল্প করতে লাগলো। প্রায় কাজ শেষ হলে তিশা নিচে এসে বলল, আদিত্য শোন, জি ম্যাম, বলেন। আমাকে এই সাবজেক্টটা বুঝিয়ে দিতে পারবি? কোন সাবজেক্ট দেখি? তিশা আদিত্যকে দেখতেই আদিত্য বলল, আরে এটা তো অনেক সহজ, আপনি বসেন, আমি দাদিমাকে পানি দিয়ে নেই। আদিত্য তিশার দাদিকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে তিশাকে পড়াতে লাগলো। আদিত্যকে পড়াতে দেখে সবাই অবাক হয়ে গেল। তিশা অবাক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য সব কিছু বুঝিয়ে বলল, আপনি কি বুঝতে পারছেন? যদি না বুঝেন বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝেছি। তুই তো অনেক মেধাবী। আরে না, আমি যে জিনিসটা পড়ি ওইটা আমার মাথায় অটোমেটিক গেঁথে যায়, তাই আর কি। আচ্ছা থাকেন, আমি বাসায় যাই, ভাবি বাসায় একা আছে। আদিত্য কথাটা বলে চলে আসলো। বাসায় এসে ময়নার সাথে কিছুক্ষণ কথা বলে আদিত্য পড়তে বসলো। পড়া শেষ করে রাকিব আসলে আদিত্য ময়না বসে থেকে রাকিবের দিকে তাকিয়ে আছে। আদিত্য স্যার তোকে আরেকটা কাজ করে দিয়েছে। আমি চাচ্ছি না তুই এই কাজটা করে। কি কাজ ভাইয়া? স্যার তোকে রাইমা আর তিশা ম্যামকে পড়ানোর দায়িত্ব দিয়েছে, আর তোকে 15,000 টাকা বেতন দিবে বলেছে। ওদের রেজাল্ট হলে তোর বেতন আরও বাড়িয়ে দিবে। কিন্তু তিশা ম্যামকে তো চিনিস, অনেক ভয়ঙ্কর একটা মেয়ে, গরিবের দুই চোখ দেখতে পারে না। ও আচ্ছা, বাট ভাইয়া, তিশা ম্যামকে যতটা আমরা খারাপ ভাবি, আসলে উনিও ততটাও খারাপ না।
যাই হোক, আমি স্যারকে বলে দিব তুই পড়াতে পারবি না। নিজের পড়া বাদ দিয়ে অন্যজনকে পড়াশোনার কোনো দরকার নাই। তোর 2 মাস পরে পরীক্ষা, এখন ভালো করে পড়তে হবে। আর শোন, তোকে এই চাকরি করতে হবে না, তুই পড়াশোনার মনোযোগ দে। ভাইয়া এটা কেমন কথা হলো? ভাইয়া আমি আমার পড়াও পড়বো, ওনাদেরও পড়াতে পারবো, আর 15,000 টাকা পাইলে তো ভালোই হবে। সংসারের জন্য 10,000 দিলাম, আর 5,000 দিয়ে নিজের হাত খরচ চালাতে পারবো। তাই আমি এই সুযোগ হাতছাড়া করব না। আদিত্য, তুমি আমাদের একমাত্র ছোট ভাই। আমি আশা করি তোমার ভাইয়ার টাকায় আমাদের বেশ ভালোই কাটছে। তোমার পড়াশোনাটা আগে ভালো করে করো, তোমার এখন থেকে টাকা ইনকাম করতে হবে না। ভাবি আপনিও দেখেন ভাবি, আমি এভাবে বসে খেতে পারবো না, আমি ইনকাম করতে চাই। প্লিজ ভাইয়া আর ভাবি, আমাকে কাজটা করতে দাও। যাই করস, পড়াশোনা যদি কিছু হয় তোর খবর আছে। আচ্ছা ময়না, খাবার বেড়ে দাও, অনেক ক্ষুধা লাগছে। তিনজন খাবার খেয়ে নিল। আদিত্য খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। আদিত্য তাড়াতাড়ি হয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে ময়নার সাথে কাজ করে খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আদিত্য কলেজ থেকে এসে গোসল করে খেয়ে রায়হান চৌধুরীর বাড়িতে চলে গেল। গিয়ে প্রতিদিনের মতো কাজ করতে লাগলো। কাজ শেষ করে আসতে যাবে তখন তিশা বলল, আদিত্য শোন, আমাকে আর রাইমাকে আব্বু পড়াতে বলছে। তুই বাসায় যাওয়ার আগে আমাদের 4টার দিকে পড়িয়ে তারপর বাসায় যাবি। জি ম্যাম, আচ্ছা আপনারা যান, আমি আসছি। তিশা আর রাইমা পড়ার রুমে চলে গেল। আদিত্য ওদের পেছন পেছন গেল। রুমে গিয়ে আদিত্য দরজাটা একদম খুলে দিল। তিশা রাইমা অবাক হয়ে তাকিয়ে আছে। কি ব্যাপার, এত দরজা খুলে রাখছিস কেন? এমনি ম্যাম, আপনারা বই বের করেন। দুজন বই বের করতেই আদিত্য ওদের পড়াতে লাগলো। রায়হান চৌধুরী পড়ার রুমে এসে ওদের পড়তে দেখে অনেক খুশি হলো। এভাবে 1 মাস পার হয়ে গেল। আদিত্যকে আজ বেতন দেয়া হয়েছে। আদিত্য খুশিতে বেতনটা নিয়ে সোজা মার্কেটে চলে যায়। মার্কেটে গিয়ে ময়না আর রাকিবের জন্য শপিং করে বাসায় এসে ময়না আর রাকিবের রুমে যায়। কিচ্ছু বলবি? ভাইয়া তোমরা চোখ বন্ধ করো। কেন গো ভাই? আরে বাবা করো না একটু। দুজন হেসে চোখ বন্ধ করলো। আদিত্য পেছন থেকে 2টা শপিং ব্যাগ দুজনের হাতে দিয়ে বলল, এবার চোখ খুলো। এই ভিতরে কি আছে? দুজন খুলে দেখো, পছন্দ হয় নাকি? রাকিব আর ময়না শপিং ব্যাগ খুলতেই দেখে রাকিবের ব্যাগের ভিতরে শার্ট প্যান্ট আর একটা পাঞ্জাবি, আর ময়নার ব্যাগে একটাতে শাড়ি আর একটাতে 3 পিস। এইসব কি? কি আবার যা দেখেছো এইটাই। ভাইয়া আজ আমি প্রথম বেতন পাইছি, আর আমার প্রথম বেতনের টাকা দিয়ে তোমাদের গিফট করলাম। তোমরা খুশিও নাই? আর ভাবি এই টাকাটা বাঁচছে, আমার প্রথম বেতনটা আপনি রাখেন। আদিত্য ময়নার হাতে টাকাগুলো দিতেই ময়নার চোখ দিয়ে খুশিতে পানি চলে আসে। কি হলো ভাবি, কান্না করছেন কেন? আমি কি ভুল করে ফেলেছি? ভাবি নিশ্চয়ই আপনারা এটা পছন্দ হয় নাই। সরি ভাবি, আমি ভেবেছিলাম এভাবে গিফট করলে আপনারা খুশি হবেন। আরে দূর পাগল, আমরা অনেক খুশি হয়েছি। এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। আরে পাগল ছেলে, এভাবে সব টাকা উড়িয়ে দিলে হবে? আর যেন এমন করতে না দেখি। আর এই টাকা আমাকে দিতে হবে না, তুমি নিজের কাছে রাখো। তোমারও তো হাত খরচ লাগবে, তাই না? সমস্যা নাই, আমার কাছে এমনিতে টাকা আছে। ভাইয়া তো প্রতিদিন আমাকে টাকা দেয়। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তোর রুমে যা। তাই এখনই যাচ্ছি। আদিত্য ওর রুমে যেতেই টেবিলের উপরে একটা শপিং ব্যাগ দেখলো। ব্যাগ খুলতেই একটা বক্স পেল। আদিত্য বক্স খুলে তো অবাক। আদিত্য তাড়াতাড়ি করে খুলে পেছনের দিকে তাকাতেই রাকিব বলল, কি পছন্দ হয় নাই? ফোনটা আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি ভাই, কিছু মনে করিস না। আদিত্য খুশিতে চোখের পানি চলে আসলো। আদিত্য রাকিবকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া এত টাকা খরচ করা কি দরকার ছিল? আমার ফোন ছাড়া এমনিতে অনেক ভালো ছিলাম। হয়েছে, এই যুগে ফোন ছাড়া থাকা যায় নাকি? আর তোর ফ্রেন্ডদের তো ফোন আছে, তোর নাই। এইটা কেমন দেখায়? তাই তোর ভাবি কিছু টাকা জমাইছিল, আর আমার কিছু টাকা ছিল, ওইটা দিয়ে এইটা কিনেছি। আদিত্য একদম অবাক হয়ে গেল। আদিত্য নিজেকে সামলাতে না পেরে রাকিবকে জড়িয়ে ধরো কান্না করতে লাগলো। ভাইয়া ভাবি তোমরা এত ভালো কেন?
একটা অপরিচিত ছেলের জন্য এত কেন করছো? কি যা তা বলিস? তুই অপরিচিত কেন হবি? তুই আমার ভাই। যেই দিন তুই আমাকে ভাইয়া বলছিস সেই দিন তো থেকে তুই আমার নিজের ভাই। আর একবার যদি অপরিচিত বলিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। আমাদের কি তুই নিজের মানুষ ভাবিস না? সরি ভাইয়া, তোমরা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। আই লাভ ইউ ভাইয়া এবং ভাবি। হয়েছে, শোন, তোর ভাবি আজ ভালো মন্দ রান্না করেছে। চল আজ তিনজন মজা করে খাবার খাবো। ওকে, আমি ফ্রেশ হয়ে নেই। রাকিব ময়না চলে গেল। আদিত্য ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলতে লাগলো, সত্যি তোমাদের না দেখলে বুঝতাম না এই দুনিয়াতে এত ভালো মানুষ আছে। আমার আব্বু তো আমায় কোনোদিন ভালোবাসে নাই। ভাইয়া আমাকে একটু ভালোবাসলেও দিন শেষে সেও আমাকে ঘৃণা করে। এখন হয়তো নিজের ফ্যামিলি থেকে তো কখনো ভালোবাসা পেলাম না, কিন্তু আজ তোমাদের থেকে যতটা ভালোবাসা পেয়েছি কোনোদিন ভুলবো না ভাইয়া ভাবি। আদিত্য কথাগুলো ভেবে চোখের কোণায় পানিগুলো মুছে ফ্রেশ হয়ে এসে তিনজন খেয়ে নিয়ে গল্প করতে লাগলো। বিকেলের দিকে আদিত্য রায়হান চৌধুরীর বাড়িতে গেল। গিয়ে আবার প্রতিদিনের মতো কাজ করতে লাগলো। 4টার দিকে প্রাইভেট পড়াতে লাগলো। আজ আর রাইমা নাই, তিশা শুধু পড়ছে। হুট করে তিশা আদিত্যর হাতের উপরে নিজের হাত রাখতেই আদিত্য তাড়াতাড়ি করে নিজের হাত সরিয়ে নিল। তিশা বারবার আদিত্যের হাতে হাত রাখতে গেলে আদিত্য বুঝতে বাকি রইল না তিশার মনে খারাপ চিন্তা ঘুরপাক খাচ্ছে। ম্যাম, আজ আমি আসছি, বাসে আমার কাজ আছে। আমার পড়া তো শেষ হয় নাই, আগে যেতে পারবো না। ম্যাম, আমাকে আপনি তুমি করে বলছেন কেন? তুমি কি বলতে পারবে না নাকি? অনেক ভেবে দেখলাম তুই তো আমার 1 বছরের সিনিয়র, তাই তোকে তুমি বলা উচিত। আচ্ছা শোন, আগামীকাল আমি শহরে যাব, তুই আমার সাথে যাবি। না মানে ম্যাম, আমার কাজ তো আপনাদের বাড়িতে আর আপনাদের পড়ানোর কাজ। আচ্ছা ম্যাম, আপনি থাকেন, আমি যাই। আদিত্য উঠে চলে গেল। তিশা আদিত্যের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদিত্য বাসায় গিয়ে দেখে রাকিব উঠোনে বসে আছে আর ময়না রাকিবের পায়ের কাছে বসে আছে। ভাইয়া, আজ কোথাও যাও নাই? যাবো ভাই। দেখো না ভাই, তোমার ভাইয়ার শরীরটা অনেক খারাপ, জ্বরে পুড়ে যাচ্ছে। আর সে নাকি ওই গাড়ি নিয়ে বের হবে। কতবার বোঝাচ্ছি, একটুও শুনছে না। ভাইয়া, তোমার জোর আর তুমি গাড়ি নিয়ে বের হবে মানে? তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমার হয়ে ড্রাইভিং করব। তুমি বাসে রেস্ট নাও। কি পাগলের মতো বকছিস তুই? কি ড্রাইভ করতে পারবি? হ্যাঁ, মোটামুটি পারি। তুই কিভাবে পারস? আমার নিজের তো গাড়ি ছিল। মানে আমি যে আগের যার বাসায় কাজ করতাম ওইখানে তো ড্রাইভিংও শিখেছিলাম। ও আচ্ছা, কিন্তু তুই পারবি তো? হ্যাঁ পারবো। এখন গাড়িটার চাবিটা দাও। আদিত্য রাকিবের রুমে গিয়ে চাবিটা নিয়ে গাড়ি নিয়ে রায়হান চৌধুরীর বাড়িতে গেল। বাসায় গিয়ে রায়হান চৌধুরী অবাক হয়ে বলল, কি ব্যাপার আদিত্য, তুমি এখানে কেন? রাকিব কোথায়? আসলে স্যার, ভাইয়া অনেক অসুস্থ, তাই আমি ড্রাইভিং করব। তুমি পারো তো? জি পারি। আদিত্য দরজা খুলে দিতেই রায়হান চৌধুরী আর তিশা গাড়িতে উঠে বসলো। আদিত্য ড্রাইভিং করতে লাগলো। আদিত্য শহরের পথে রওনা দিল। প্রায় 3 ঘন্টা পর ঢাকা চলে আসলো। আদিত্য, তোমাকে যে ঠিকানা দিলাম ওইটাতে চলো। আগামীকাল মিটিং করতে হবে। তিশাকে নামিয়ে দিয়ে আমরা হোটেলে চলে যাব। কোন ঠিকানা স্যার? আমার তো ঠিক মনে নেই। রায়হান চৌধুরী যে ঠিকানা দিল আদিত্য তাতে থতমত খেয়ে গেল। আদিত্য ঢোক গিলে রওনা দিল। আদিত্যের বাড়িতে তিশা নামবে। আদিত্য বুঝতে পারছে না তিশা ওদের সম্পর্কে কি হয়। আদিত্য ওইদিকে গিয়ে তিশাকে নামিয়ে দিয়ে বেশি দেরি না করে রায়হান চৌধুরীকে নিয়ে চলে আসলো। আদিত্য, তুমি তো সব দিকে এক্সপার্ট। ও তেমন কিছু না। আচ্ছা স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তিশা ম্যামকে যে রেখে আসলাম ওইটা কার বাসা ছিল? ওইটা আমার ভাইয়ের বাসা। তা আপনি গেলেন না কেন? ওনাদের সাথে তো দেখা করা উচিত ছিল। আদিত্য, বেশি না বুঝে নিজের কাজ করো। আদিত্য আর কিছু বলল না। আদিত্য মাথায় ঘুরপাক খেতে লাগলো আর ভাবতে লাগলো, আল্লাহ জানে আমার কোনো ছবি আবার বাড়িতে নাই তো। থাকলে তো আমাকে চেনে ফেলবে। না, আব্বু তো অনেক আগে আমার সব কিছু পুড়িয়ে ফেলেছিল, আর তো ছবি উঠানো হয় নাই। আদিত্য কথাগুলো ভাবতেই হোটেলের সামনে নেমে দুজন 2টা রুম বুকিং করা ছিল। সেখানে গিয়ে দুজন উঠল। আদিত্য ফ্রেশ হয়ে রাকিবকে ফোন দিল। ভাই পৌঁছে গেছোস?
হ্যাঁ ভাইয়া, কি করো? ভাবি কোথায়? এই তো আমার পাশে, তো কথা বলবি নাকি? আদিত্য ময়নার সাথে কথা বলতে লাগলো। অনেকক্ষণ কথা বলে ময়না রাকিবের কাছে দিল। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবে? হ্যাঁ বল। ভাইয়া, আশরাফুল চৌধুরীর সাথে রায়ান চৌধুরীর সম্পর্ক কি? ওনার তো দুই ভাই। কেন, কি হয়েছে? কি? দুই ভাই মানে? হ্যাঁ, দুই ভাই। এত অবাক হয়ে কেন হচ্ছি? না কিছু না। আচ্ছা ভাইয়া, থাকো, ঘুমাবো। আদিত্য ফোনটা রেখে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। তিশার ফোন আসলে আদিত্য রিসিভ করলো। আদিত্য, কই তুমি? শোনো, আব্বু বলল এখানে আসতে। সাইফুল চাচ্চু অনেক অসুস্থ, তাড়াতাড়ি আব্বু যেন হসপিটালে চলে আসে। আদিত্য কথাটা শুনে থমকে গেল। আদিত্যর হাত পা যেন ঠান্ডা হয়ে আসে। আদিত্য তিশার ডাকে বাস্তবে ফিরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে ওনার? উফ, এত কথা বলতে পারবো না। তুমি আব্বুকে বলো উনি অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি আসতে বলো। রাগ অভিমান ভেঙে যেন আসে। চাচ্চুর অবস্থা তো অতটা ভালো না। ওকে, আসছি। আদিত্যর ফোনটা কেটে দিতেই চোখ দিয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়তে লাগলো। আদিত্য খাটের উপরে ঠাস করে বসে পড়ল। আদিত্যর কান্না বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি চোখ মুছে রায়হান চৌধুরীর রুমে গিয়ে নক করলো। কি হয়েছে আদিত্য, কিছু বলবে? স্যার, আপনার ভাই নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তিশা ম্যাম এখনই যেতে বললো। রায়হান চৌধুরী কথাটা শুনে যেন থমকে গেল। তার চোখের পানি চলে আসলো। আদিত্য বলল, স্যার, আপনি রেডি হয়ে নিন, আমি গাড়ি বের করছি। তুমি তাড়াতাড়ি বের করো, আমি এখনই আসছি। আদিত্য বের হয়ে গেল। রায়হান চৌধুরী আসলে আদিত্য গাড়ি নিয়ে রওনা দিল। সিটি হসপিটালের উদ্দেশ্যে বের হলো। অনেক স্পিডে চালাতে লাগলো। 30 মিনিটের মধ্যে হসপিটালে চলে আসলো। রায়হান চৌধুরী আদিত্যকে গাড়িতে থাকতে বলে চলে গেল। আদিত্য মুখে মাস্ক পরে নিয়ে গাড়িতে অপেক্ষা করতে লাগলো। আদিত্যর মন যেন ছটফট করতে লাগলো। এক নজর নিজের আব্বুকে দেখার জন্য। আদিত্য সহ্য করতে না পেরে চলে গেল উপরে। আদিত্য ওর আব্বুর কেবিন খুঁজে বের করলো। গিয়ে দেখে সবাই দাঁড়িয়ে আছে। তুলিকে দেখে আদিত্যের রাগ উঠে গেল। আদিত্য দূর থেকে লক্ষ্য করলো। আদিত্য ওর ভাইকে দেখে অবাক হয়ে গেল। মোটা তাজা মানুষটা এত শুকিয়ে গেছে আদিত্য ভাবতেও পারছে না। হঠাৎ করে আদিত্যের দিকে ওর ভাইয়ের চোখ পড়লে আদিত্য ঘুরে দাঁড়ায়। আদিত্যের আব্বুকে রক্ত দিতে হবে শুনে আদিত্য থমকে দাঁড়ায়। ডক্টর কেবিনে আসলে আদিত্য ডক্টরের কাছে গিয়ে রক্ত দেয়। রক্ত দিয়ে আদিত্য ওখান থেকে চলে আসে। রাত অনেক হলে আদিত্য তিশাকে আর রায়হান চৌধুরীকে ওদের বাসায় রেখে আসে। আদিত্য, তুমি কি এখানে থাকবে নাকি হোটেলে চলে যাবে? হোটেলে চলে যাই। আদিত্য কথাটা বলে ওদের থেকে বিদায় নিয়ে হোটেলে যায়। আদিত্য লুকিয়ে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে লুকিয়ে ওর আব্বুর কেবিনে ঢুকে পড়ে। আদিত্য কেবিনে গিয়ে দেখে কেবিনের ভিতরে গিয়ে দেখে সাইফুল চৌধুরী বেডে শুয়ে আছে। পানি খাওয়ার গ্লাসটা নিতে গিয়েও পারছে না। সাইফুল চৌধুরী পড়ে যেতে নেবে সাথে সাথে আদিত্য ধরে ফেলে। আদিত্য সাইফুল চৌধুরীকে ভালো করে শুইয়ে দিয়ে পানি ঢেলে দেয়। সাইফুল চৌধুরী পানি খেয়ে বলল, ধন্যবাদ। কে আপনি? আদিত্য কিছু না বলে চলে গেল। আদিত্য বাহির থেকে সাইফুল চৌধুরীকে দেখতে লাগলো। এভাবে প্রতিদিন আদিত্য রাতের লুকিয়ে দেখতে লাগলো। আদিত্যের সেবায় প্রায় অনেকটাই সুস্থ হয়ে গেছে। সকালে উঠে সাইফুল চৌধুরীকে বাসায় পৌঁছে দিয়ে আদিত্যকে ফোন দেয় রায়হান চৌধুরী। আদিত্য, আমরা বাসায় যাব, তুমি এখন ওই গাড়ি নিয়ে আসো। জি স্যার, আসছি। আদিত্য দেরি না করে মুখে মাস্ক দিয়ে চলে গেল। আদিত্য রায়হান চৌধুরীর ফোন দিল। তিশা আর রায়হান চৌধুরীকে সবাই বিদায় দিল। আদিত্য ওদের দেখে ঘুরে বসলো। আদিত্য পেছন থেকে দরজা খুলে দিলে রায়হান চৌধুরী বসল। এই সাইডে তিশাকে বসিয়ে দিয়ে আদিত্য গাড়ি নিয়ে রওনা দিল। আদিত্য ওখান থেকে যেতেই আদিত্যর বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিল। আদিত্য সারা রাত ড্রাইভিং করলো। 3 ঘন্টার ভিতরে গ্রামে চলে আসলো। ওদের নামিয়ে দিয়ে আদিত্য বাসায় চলে আসলো। আদিত্য কাউকে কিছু না বলে নিজ রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে ময়না আদিত্যর রুমে ঝাড়ু দিতে এসে দেখে আদিত্য ঘুমিয়ে আছে। আদিত্যকে কিছু না বলে ঘর ঝাড়ু দিয়ে রুম থেকে বের হলো। আদিত্যর ঘুম ভাঙতেই দেখে 8টা বেজে গেছে। আদিত্য তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। কলেজ থেকে এসে রাকিব ময়নার কাছে গিয়ে বসে বলল, ভাইয়া, তোমার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তুই কখন এসেছিস? রাতে এসেছি 1টার দিকে।
তোমরা ঘুমাইছিলে তাই আর ডাক দেই নাই। ভাবি আমার অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও। ওকে দিচ্ছি, ফ্রেশ হয়ে আসো। আদিত্য রুমে গিয়ে ব্যাগটা রেখে ড্রেস পরিবর্তন করে ফ্রেশ হয়ে নিল। ময়না রাকিবের সাথে বসে খাবার খেয়ে রায়হান চৌধুরীর বাড়িতে গেল। রায়হান চৌধুরী আদিত্যকে দেখে বলল, আদিত্য, আমার শরীরটা একটু ম্যাসাজ করে দিবে? তোমার হাতে জাদু আছে। দিচ্ছি স্যার। আদিত্য ম্যাসেজের সব কিছু নিয়ে এসে রায়হান চৌধুরী সারা শরীরে ম্যাসেজ করে দিতে লাগলো। ম্যাসেজ শেষ হলে তিশা বলল, আদিত্য আমার সাথে একটু চলো তো। কই যাবে তিশা? আব্বু ফ্রেন্ডদের বাসায় যাব। আদিত্য তো ড্রাইভিং অনেক ভালো পারে, তাই ওকে নিয়ে যেতে চাচ্ছি। ওকে নিয়ে যাও আদিত্য, যাও ওকে নিয়ে। আদিত্য হাত দিয়ে তিশার গাড়ির চাবি নিয়ে গেল। তিশা পেছনে বসলো। বেশ কিছু দূর যেতেই তিশা বলল, আদিত্য গাড়িটা থামাও। আদিত্য গাড়ি থামাতেই তিশা নেমে আদিত্যর পাশে বসলো। ম্যাম কি করছেন? আমার পাশে কেন বসছেন? চুপচাপ গাড়ি চালাও, বেশি কথা বলো না। প্লিজ ম্যাম, পিছনে বসেন, এভাবে কেউ দেখলে আপনাদের মান সম্মান যাবে। উফ, চুপ করবে তুমি? যা বলছি তাই করো। আদিত্য আর কিছু বলল না। আদিত্য গাড়ি চালাতে লাগলো। তিশা আদিত্যকে একটা নদীর পাড়ের দিকে নিয়ে যেতে বলল। আদিত্য কিছু বলার সাহস পেল না। তিশা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আদিত্য তিশার কথা মতো নদীর পাড়ে গাড়ি থামালো। আদিত্যর হাত ধরে টেনে গাড়ি থেকে নেমে আদিত্যকে দাঁড় করিয়ে দিয়ে তিশা বলল, আদিত্য চোখ বন্ধ করে এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। চোখ আগে যেন খুলো না, আমি বলা না পর্যন্ত। ম্যাম কি করবেন? যা বলছি ওটাই করো। আদিত্য উপায় না পেয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। তিশা গাড়ির দিকে থেকে একটা ফুলের তোড়া নিয়ে এসে আদিত্যর সামনে হাঁটু গেড়ে বসে বলল। চোখটা খোলো। আদিত্য চোখ খুলতেই তিশা বলল, আদিত্য তোমাকে আমি আমার জীবনসঙ্গী হিসেবে চাই। তুমি কি আমার সারা জীবনের পথ চলার সঙ্গী হবে? আমার ভবিষ্যতের বাচ্চার বাবা হবে কি? আদিত্য, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ আদিত্য, আই রিয়েলি লাভ ইউ। তিশা খুশিতে চিৎকার করে কথাগুলো বলতে লাগলো। আদিত্য কি বলবে বুঝতে পারছে না। এইসবের মানে কি? আপনি আমার ম্যাম আর আমি আপনাদের বাড়ির চাকর। আপনার সাথে আমার এসব যায় না। কেন যায় না? তুমিও মানুষ, আমিও মানুষ। আর আদিত্য, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। আদিত্য, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আদিত্য, কি যা তা আবল তাবল বকছেন? আপনি আমার মালকিন, আপনার সাথে আমার এসব যায় না। আদিত্য এক কথা বারবার বলবে না। আমি তোমাকে ভালোবাসি আর তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না? আদিত্য, তুমি যে আমাকে ভালোবাসো আমি কিন্তু জানি। দেখো, আমার ভালোবাসা গ্রহণ করে নাও। আমি আপনাকে ভালোবাসি না, এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সাথে এসব আমি কল্পনাও করি না। আপনি আমার মালকিন আর আমি আপনার চাকর। জাস্ট শাট আপ। কিসের চাকর? হ্যাঁ, দেখো, আমি তোমাকে ভালোবাসি, এটাই শেষ কথা। আমি তোমাকে ছাড়া সত্যিই বাঁচবো না। আমি তোমাকে না পেলে এক্ষুনি এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। প্লিজ ম্যাম, এমন কিছু করবেন না। ম্যাম, আপনি আমাকে কি দেখে ভালোবাসলেন বলেন তো? দেখেন ম্যাম, এইটা আপনার ভালো লাগে বা আবেগ, সো এইটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। জাস্ট শাট আপ। আমি যেটা বলি সেটাই শোনো। তুমি কি চাও আমি এক্ষুনি আত্মহত্যা করি? দেখো, আমি তোমার সাথে মজা করছি না। তুমি যদি আমাকে এখন গ্রহণ না করো তাহলে আমি এক্ষুনি এই নদীতে ঝাঁপ দিব। আর তুমি এতদিনে বুঝে গেছো আমি যেটা বলি সেটাই করি। দেখেন, এটা পাগলামি ছাড়া কিছুই না। আপনি বোঝার চেষ্টা করেন। দেখেন, আপনি যদি আমার সাথে রিলেশনে আসেন, আপনার ফ্যামিলি মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন? আর আপনার আব্বু কোনোদিন আমাদের সম্পর্ক মেনে নেবে না। তার মানে তুমি আমাকে ভালোবাসো, তাই না? তা না হলে মেনে নেওয়ার প্রশ্ন আসতো না। না, বাসি না, আপনাকে আমি জাস্ট বুঝালাম। ও বুঝছি, আমাকে কি করতে হবে। তুমি চাও না যে আমি বেঁচে থাকি। শোনো, তোমাকে আমি না পেলে আমার বেঁচে থেকে কোনো অধিকার নেই। তিশা কথাটা বলে নদীর দিকে দৌড়ে যেতে লাগলো। আদিত্য তিশার পেছন পেছন দৌড়ে যেতে লাগলো। তিশা যেই ঝাঁপ দিতে যাবে সাথে সাথে আদিত্য হাত ধরে টেনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই পাগলি, কোথায় যাচ্ছ? আমাকে একা রেখে চলে গেলে আমার কি হবে? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? এই পাগলি, তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি ছাড়ো আমাকে, আমি বাঁচতে চাই না। আমি মরলে তো সবার ভালো। থাপ্পড় মারবো একটা। আরে পাগলি, আমার কথাটা তো শোনো। আমি কিছু শুনতে চাই না। আই রিয়েলি লাভ ইউ। তিশা কথাটা বলে কান্না করতে লাগলো। আদিত্য তিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল,
আই লাভ ইউ টু। এখন কান্না বন্ধ করো। সত্যি ভালোবাসো তো? হ্যাঁ ভালোবাসি তোমাকে, কখনো বলার সাহস পাই নাই, বাট তুমি যে আমাকে ভালোবাসো এইটা আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু তিশা, আমাদের এই ভালোবাসাটা কখনো এক হওয়া নয়, আমাদের ভালোবাসাটা দূর থেকে সুন্দর থাকবে। মানে কি বলছো? ওই পাশে বসি, তারপর বলি। না, এখানে বলো। দেখো তিশা, এইটা সত্যি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তিশা, আমি একটা ড্রাইভারের ভাই, আর তোমার বাড়িতেও কাজ করে খাই, সেখানে তোমার সাথে আমার যায় না। তোমার আব্বু যদি এটা জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। উনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, আমি ওনার ভালোবাসার সাথে বেইমানি করতে পারবো না। আমার ভালোবাসার চেয়ে কি তোমার কাছে আব্বুর ভালোবাসা বেশি দামি নাকি? হ্যাঁ অবশ্যই, উনি যদি আমাকে তোমাদের বাসায় চাকরি না দিত তাহলে আজ আমি তোমাকে পেতাম না, আর তোমাকে ভালোবাসতাম না। আর তোমার সাথে যদি রিলেশনে যাই, তোমার আব্বু নিশ্চয়ই ভাইয়াকে চাকরি থেকে বের করে দিবে, আর আমার জন্য ভাইয়ার ক্ষতি হোক এইটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আমার জীবন চলে গেলেও আমি আমার ভাইয়ের ভাবির মনে কষ্ট দিতে পারবো না। আদিত্য, তুমি খালি নিজের স্বার্থটাই দেখলে। আদিত্য, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার মন প্রাণ সব দিয়ে আমি তোমাকে ভালোবাসি। প্রতিটা রাত আমি তোমার কথা ভেবে ঘুমোতে পারি না। পড়ার ফাঁকে ফাঁকে তোমাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। তোমাকে না দেখতে পেয়ে যেন দম বন্ধ হয়ে আসে। প্লিজ আদিত্য, আমাকে ফিরিয়ে দিও না। তিশা, এখন তোমার আবেগ কাজ করছে। শোনো, একটা কথা বলি, এই দুনিয়াটা স্বার্থপর দুনিয়া, এখানে কেউ কারোর জন্য মরতে পারে না। তুমি বলছো তুমি আমাকে ছাড়া বাঁচবে না, তা কি করবে? আমাকে না পেলে আত্মহত্যা করবে নাকি? করলে লাভ হবে কি? তিশা, তোমাকে ছাড়া আমি ভালোই থাকবো, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। তুমি বিয়েটা করে ফেলো, দেখো স্বামী সন্তান পেয়ে আমাকে ভুলে যাবে, তখন নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এখন তোমার আবেগ কাজ করছে, বুঝেছো? যাই হোক, এইসব কথা এখানে থামিয়ে দেওয়া ভালো। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? আমি আবেগের বশে আমি এসব করছি? আমি কখন বললাম তুমি আমাকে ভালোবাসো না? আদিত্য, তুমি যখন জানো তারপর কেন আমার সাথে এমন করছো? আদিত্য, আমি তোমাকে স্বামী হিসাবে পেতে চাই, আর কাউকে আমি চাই না। বাজে কথা বলো না। আর 5 দিন পর তোমার বিয়ে, আর এখন এইসব নিয়ে না ভেবে তোমার বিয়ের কথা ভাবো। আমি বিয়ে করব না। আমি আজই আব্বুকে বলে দিব আমি তোমাকে ভালোবাসি। যদি না মেনে নেয় তাহলে আমি আত্মহত্যা করব। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি এমন কিছু করবে না। দেখো, তোমার আব্বু তোমাকে কোনো খারাপ ছেলে হাতে তুলে দিবে না নিশ্চয়ই। তোমাকে ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছে। আমার মতো গরিব ছেলের সাথে কখনো কোনো বাবা বিয়ে দিবে না। আমি এত কিছু জানি না। আমার তোমাকে লাগবে মানে তোমাকে চাই আমি। তিশা কথাগুলো বলে আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য কি বলবে বুঝতে পারছে না। আদিত্য যে তিশাকে ভালোবাসে, আবার মাঝখানে তিশার ফ্যামিলির ভালোবাসা। তিশার ভালোবাসা গ্রহণ করলে ওর ফ্যামিলির সাথে বেইমানি করা হবে, আর ওর ফ্যামিলির ভালোবাসা দেখতে গেলে আদিত্যকে তার নিজের ভালো থাকার কারণটা হারিয়ে ফেলবে। আদিত্য বুঝতে পারছে না কি করবে। আদিত্যর চোখ বেয়ে পানি বের হতে লাগলো। আদিত্য ভাবতে লাগলো, ছোট থেকে কারো ভালোবাসা তো পাই নাই, আজ এত ভালোবাসা পেলাম, আর সেখানে নিজের ভালোবাসা মানুষের হাত ছেড়ে দিতে হবে? কখনই তো আমি তিশাকে ভালোবাসতে চাই নাই। হে আল্লাহ, আমি কেন ওকে ভালোবেসে ফেললাম? আজ নিজের ফ্যামিলি থাকলে আমি আজ ওকে এভাবে ফিরিয়ে দিতাম না। তিশা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে নিজের করতে চাইলেও পারছি না। আদিত্য তিশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ম্যাম, আপনার সাথে কেমন নাটক করলাম? দূর ম্যাম, আপনাকে ভালোবাসবো আমি? আপনি ভাবলেন কিভাবে? আপনার মতো অহংকারী মেয়েকে নাকি আমি ভালোবাসবো? মজা পেলাম। যে মেয়ে গরিবকে মানুষ মনে করে না, আর সেই মানুষকে নাকি আমি ভালোবাসবো? শুনেন, আপনার প্রতি আমার ভালোবাসা আছে না, আপনার প্রতি আমার ঘৃণাটাই আছে। আপনাকে আমি ভালোবাসি না, ওকে? আদিত্যের কথা শুনে তিশা নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। তিশা মাথা নিচু করে ফেলল। তিশা কান্নামাখা কণ্ঠে বলল, আদিত্য, আমি আগে অহংকারী ছিলাম মানছি। আদিত্য, আমি তো এখন ভালো হয়ে গেছি, তাই না? আদিত্য, বিশ্বাস করো, তোমাকে ভালোবাসার পর থেকে আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি। ম্যাম, নাটক বন্ধ করেন। আপনার মতো মেয়ে আবার নাকি ভালো হবে? শুনেন, এসব নাটক আমার সামনে করবেন না। আপনাকে আমি ঘৃণা করি, বুঝছেন? আপনার মতো মেয়েকে ভালোবাসা যায় না, শুধু ঘৃণা করা যায়। এখন নিশ্চয়ই আমার চাকরিটা কেড়ে নেবেন। নেন গা, আপনার চাকরি দরকার নাই। আজ আমি আপনাদের চাকরি ছেড়ে দিব।
আদিত্য কথাটা বলে গাড়িতে এসে বসলো। তিশা কান্না করতে করতে গাড়িতে এসে বসে। আদিত্য গাড়িটা ছেড়ে দেয়। আদিত্য অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আদিত্য তিশাকে বসতে দিল না। তিশা বাসার সামনে যেতেই চোখের পানি মুছে ফেলে। তিশা আদিত্যকে বলল, চাকরি ছেড়ে দিতে হবে না, আমি তোমাকে জ্বালাবো না। আমার ভুল হয়েছে। আসলে আমাকে ভালোবাসা যায় না, আমাকে শুধু ঘৃণা করা যায়। আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। তুমি প্লিজ আমার জন্য চাকরি ছেড়ে দিও না। তিশা কথাগুলো বলে হাঁটা শুরু করলো। আদিত্য গাড়ির চাবি নিয়ে তিশার সাথে হেঁটে যেতে লাগলো। আদিত্য আর তিশা বাসার ভেতরে প্রবেশ করলে রাকিব বলল, আদিত্য, কই গেছিলি? বাসায় চল। আর তোর ফোন বন্ধ কেন? ফোন বন্ধ? ও ভাইয়ার মনে হয় ফোন চার্জ নেই। তিশা মামুনি, কিছু হয়েছে তোমার? কই না তো আব্বু। আচ্ছা তোমরা থাকো, আমি রুমে যাচ্ছি। ভাবি আদিত্যকে চেনেন আপনি? তিশা দৌড়ে চলে গেল। আদিত্য গাড়ির চাবিটা রেখে রাকিবের সাথে বাসায় চলে আসে। আদিত্য বাসায় এসে গোসল করে নিজের রুমে শুয়ে থেকে অনেকক্ষণ কান্না করতে লাগলো। ময়না আদিত্যর রুম থেকে কান্নার শব্দ পেয়ে রুমে প্রবেশ করতেই দেখে আদিত্য কান্না করছে। আদিত্য ময়নাকে দেখে তাড়াতাড়ি চোখ মুছে ফেলল। আদিত্য, কি হয়েছে? কান্না করছো কেন? কই ভাবি, কিছু হয় নাই তো। তোমার চোখ তাহলে লাল কেন? আরে বলেন না, চোখে কিছু একটা পড়েছে, যার কারণে আর কি। ও আচ্ছা। ময়না আদিত্যের কথায় সন্দেহ হলো, কিন্তু বুঝতে দিল না। আদিত্য রুম থেকে বের হয়ে ময়না রাকিবের সাথে বিষয়টা নিয়ে কথা বলল। রাকিব আদিত্যর কাছে আসলে আদিত্য সেম কথা বলে কথা এড়িয়ে যায়। আদিত্য বলল, ভাইয়া আমার এক ফ্রেন্ডের বাসায় যেতে হবে, কিছু নোট নিয়ে আসতে হবে, আমি যাচ্ছি, ওকে। আদিত্য কথাটা বলে বের হয়ে গেল। আদিত্য ওর ফ্রেন্ডদের বাসায় গিয়ে নোট নিয়ে নিল। কিছুক্ষণ কথা বলে বের হতেই রায়হান চৌধুরীর কল আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আদিত্য এখন ওই বাসায় আসতে পারবে? জি স্যার, আসছি। আদিত্য একটা অটো ভ্যান করে রায়হান চৌধুরীর বাসায় চলে গেল। ড্রয়িং রুমে গিয়ে নোটগুলো ভাঁজ করতে করতে বলল, জি স্যার, বলেন কী জন্য ডাকছিলেন? আদিত্য সামনে তাকাতেই আদিত্য চমকে গেল। সামনে আদিত্যর আব্বু সাইফুল চৌধুরী, আদিত্যর বড় ভাই বসে আছে। আদিত্যকে কিছু বলতে যাবে তার আগেই আদিত্য বলল, স্যার আমাকে কি কাজ করতে হবে বলেন? তোমার হাতে ওইটা কিসের কাগজ? এইগুলো নোট ফ্রেন্ড থেকে নিয়ে আসলাম, আপনি বলেন কি কাজ করতে হবে, আমি করে দিচ্ছি। ও আচ্ছা, শোনো, রাইসা ওর নানু বাড়ি থেকে আসবে, তাই তুমি ওকে নিয়ে আসো, গাড়ি নিয়ে যাও। আর তোমার ভাইয়াকে অন্য কাজে পাঠিয়ে দিয়েছি। তোমার তিশা ম্যামের তো আর 5 দিন পর বিয়ে, তাই সব কিছু তো সাজাতে হবে, তাই না? জি স্যার, আমি এখনই যাচ্ছি। ও আচ্ছা, ভাবি ফোন দিয়েছে, আমি একটু ফোনটা ধরি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কই তুমি? এখনো বাসায় আসছো না কেন? ভাবি আমি তো স্যারের বাসায়। ভাবি আমাকে রাইসা ম্যামকে নিয়ে আসতে হবে, আপনি খেয়ে নিয়েন। ভাইয়া কাজে গেছে, বাসায় যেতে পারবে না মনে হয়। সারাদিন না খেয়ে এই কি কাজ যে করো না? ভাবি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা ভাবি, আমি ফোনটা রাখছি, রাইমা ম্যামকে আনতে যাই। আদিত্য কথা বলা শেষ করতেই আদিত্যর আব্বু বলল, আদিত্য, সাইফুল, তুই ওকে চেনস? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনারা? আপনাদের খেয়ালই করি নাই। আদিত্যর আব্বু আর ওর ভাইয়ারা কিছু বলতে যাবে, তখন আদিত্য বলল, স্যার আমি তাহলে আসছি। আদিত্য চলে গেল। আদিত্যের আব্বু রায়হান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এই ছেলেটাকে? ওর নাম আদিত্য, আমার ড্রাইভারের ছোট ভাই। অনেক মেধাবী একটা ছেলে, খুব ট্যালেন্টেড একটা ছেলে। যতটা সুন্দর ব্যবহার ততটা সুন্দর কাজ কাম করে। ওই তো আমার। বলতে যাবে তখন রাকিব এসে বলল, আদিত্য, কোথাও যাচ্ছিস? ভাইয়া, রাইমা ম্যামকে নিয়ে আসতে যাব। ও স্যার, আমার তো সব কাজ করা শেষ, আমি ম্যামকে নিয়ে আসতে যাচ্ছি। আদিত্য, একটু ছুটি দেন। আরে কেন ভাইয়া, কি বলো? তুমি বাসায় যাও। চুপ, সারাদিন না খেয়ে আসছি, বাসায় গিয়ে খাবার খেয়ে আই। বলো কি, আদিত্য না খেয়ে আসো কেন? উফ ভাইয়া, বেশি কথা বলো না, তুমি বাসায় যাও, তোমার ডিউটি শেষ, আমারটা শুরু। তুমি যাও, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে, আর আমি রাস্তায় কিছু খেয়ে নিবেও, যাও।
আর ভাইয়া কিছু টাকা দাও। রাকিব পকেট থেকে 200 টাকা বের করে দিল। আদিত্য চলে গেল। রাকিব আর আদিত্যর কাণ্ড দেখে আদিত্যর আব্বু আর ওর ভাই অবাক হয়ে দেখছিল। রায়হান চৌধুরী হেসে বলল, তাহলে আর কি, তুমি বাসায় যাও। তোমাদের দুই ভাইয়ের ব্যবহার দেখলে আমার আর সাইফুলের কথা মনে পড়ে যায়। আমরা তো ছোটবেলায় এমন ছিলাম। আসলে কি বলবো স্যার, ভাইটা অনেক ফাজিল হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা স্যার, আমি তাহলে বাসায় যাচ্ছি। রাকিব ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আদিত্য রাইমাকে নিয়ে চলে আসে। এসে দেখে তুলি তিশা বসে আছে। তুলি আদিত্যকে দেখে চমকে গেল। আদিত্য, তুমি এখানে? আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আদিত্য, তুমি? ম্যাম, আপনাকে অনেকদিন পর দেখলাম, ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। আদিত্য শোনো, আম্মু তোমাকে ডাকছে। আদিত্য রান্নাঘরে গেলে আদিত্যকে 2 কাপ চা দিল। আদিত্যকে ওর আব্বু আর ভাইকে চা দিয়ে আসতে বলল। উপায়ও নাই যে না করে দেবে। আদিত্য না চাইতেও নিয়ে যেতে হলো। আদিত্য পেছন পেছন তুলি যেতে লাগলো। আদিত্য রুমের সামনে গিয়ে বলল। স্যার আসবো? তুলি আদিত্যের হাত ধরে রুমের ভেতরে টেনে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আদিত্য বলল, ম্যাম কি করছেন? আমাকে ছাড়েন। স্যার এই নিন আপনাদের চা। আদিত্য টেবিলের উপরে ট্রেটা রাখতেই আদিত্যর আব্বু আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আদিত্যের আব্বু বলতে লাগলো, আদিত্য, আমাকে ক্ষমা করে দে বাপ। আমার তোর সাথে অনেক অন্যায় করেছি বাপ। তুই বেঁচে আছিস, এটাতেই হাজার হাজার শুকরিয়া। জানি আমি ভেবেছি তুই আর এই দুনিয়াতে বেঁচে নাই। সেই দিন হসপিটাল থেকে প্রথম অনুভব করেছিলাম। সেই দিন বুঝেছিলাম তুই মারা যাস নাই। তোর উপরে এত অত্যাচার করার পর তুই কিভাবে আমার জীবন বাঁচালি রক্ত দিয়ে। আমি তোর সাথে কমই বিচার করি নাই, আমি তোর সাথে কম অবিচার করি নাই। তারপর তুই কিভাবে এত ভালোবাসস। আমাকে ছাড়েন, কি করছেন স্যার? দেখেন কেউ দেখে ফেললে আমার চাকরিটা চলে যেতে পারে। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দেন। আদিত্য ওর আব্বুকে সরিয়ে দিয়ে চা দিতে যাবে, তখন ওর ভাই ওর গালে থাপ্পড় দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য চোখের পানি ধরে রাখতে পারল না। আদিত্যর ভাইয়াকে অনেক ভালোবাসে। আদিত্য নিজের চোখ মুছে ওদের সরিয়ে দিয়ে বলল, দেখেন আপনাদের আমি চিনি না, আমাকে প্লিজ যেতে দেন। আদিত্য, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি সেদিন রাতে বসে কি করে ফেলেছি আমি নিজেও জানি না। আদিত্য, আমার ভুলের শাস্তি আমি পেয়ে গেছি। আদিত্য, বিশ্বাস কর, তুই বাড়ি থেকে চলে আসার পর কেউ শান্তিতে ঘুমাতে পারি নাই। আদিত্য, প্লিজ আমাদের ক্ষমা করে দে। আমরা আমার ভুল বুঝতে পারছি, প্লিজ। দেখ, আব্বুর অবস্থা তোকে হারানোর কষ্টে প্রতিনিয়ত নিজের ক্ষতি করার চেষ্টা করতো। আমরা জানি তুই মারা গেছোস। তোর হাতে ব্রেসলেটটা ব্রিজের ওপর পেয়েছিলাম। আর তোর মনের খবর শুনে আব্বু নিজেকে ঠিক রাখতে পারিনি। কতবার যে আত্মহত্যা করতে গিয়েছে হিসাব নেই। প্লিজ আদিত্য, আমাদের সবাইকে ক্ষমা করে দে। আদিত্যের আব্বু আদিত্যের পায়ে ধরতে গেলে আদিত্য থামিয়ে দিয়ে বলল, আব্বু, তুমি এই ভালোবাসাটা ভুল সময় করে ফেলেছো। আব্বু, আমি তোমাদের জন্য মৃত। আব্বু, মানুষ সময় থাকতে সময়ে মূল্য দিতে পারে না, যখন হারিয়ে যায় তখন দেয়। আব্বু, তোমাদের উপরে আমার আর কোনো রাগ অভিমান নেই। তোমরা ভালো থেকো, এই দোয়া করি। আর প্লিজ আমার সুখটা কেড়ে নিও না। আমাকে প্লিজ সবার থেকে আলাদা করে দিও না। তোমাদের আমি পায়ে ধরি, প্লিজ কাউকে বলো না আমি তোমার সন্তান। আদিত্য পায়ে ধরতে গেলে আদিত্যের আব্বু বুকে জড়িয়ে বলে, আমার সন্তানকে আমি এভাবে দেখতে পারবো না। আমার ভাইয়ের বাড়িতে আমার ছেলে চাকর, এইটা আমি মেনে নিতে পারছি না। আসলে আব্বু, তোমার বাড়িতে থাকতে কবে আমি তোমার ছেলে হিসেবে বাড়িতে কাজ করলে আমাকে খেতে দিতে, পড়ার সুযোগ দিতে। আর দেখো, যাদের চিনতাম না তারা আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমি নিজের বাবা ভাইও দেই নাই। এই জন্য ভালোবাসলে রক্ত সম্পর্ক দরকার হয় না। যাই হোক, আমাকে আমার কাজ করতে দাও। আমার ভাই ভাবিকে নিয়ে আমি অনেক সুখে আছি। আজ এই যে আমাকে দেখেছো, এটা শুধু আমি রাকি ভাইয়ের জন্য আমি বেঁচে আছি। যাই হোক, ভালো থেকো, প্লিজ কাউকে বলো না আর। আদিত্য কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। আদিত্য নিচে যেতেই তিশাকে দেখতে পেল। তিশা টিভির দিকে তাকিয়ে আছে। আদিত্য তিশার দিকে কয়েক মিনিট তাকিয়ে রায়হান চৌধুরী থেকে বিদায় নিয়ে চলে গেল। আদিত্য বাসায় গিয়ে রাকিবকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাই, কি হয়েছে? ভাইয়া, আমার না অনেক কষ্ট হচ্ছে। কি হয়েছে তোর? না, কিছু না।
আদিত্য রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিতে লাগলো। আদিত্যর বুকটা ফেটে যাচ্ছে। তিশার বিয়ে আর 5 দিন বাকি। আদিত্য বুঝতে পারছে না কি করবে। 4 দিন পর আদিত্য স্টেজ সাজানোর কাছে দাঁড়িয়ে থেকে সব কাজ দেখতে লাগলো ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা। আদিত্য চারিদিকে ভালো করে খেয়াল রাখতে লাগলো। আদিত্যের আব্বু মাঝে মাঝে আদিত্যের সাথে কাজ করতে লাগলো। আদিত্য বলল, আব্বু তুমি যাও, আমি কাজটা দেখে নিচ্ছি। তুমি অসুস্থ হয়ে যাবে। কিছু হবে না, ছেলে 4 দিন ধরে যেই খাটা খাটছে, আর সেখানে আমি একটু কাজ করলে কিছুই হবে না। আব্বু জিদ করো না, এটা আমার কাজ। আমি এই বাড়ির চাকর, আর আমি কাজ করবো না তো কে করবে? ফালতু কথা বলিস না, তুই এই বাড়ির ছেলে। আচ্ছা আব্বু, তোমার যে ফ্যামিলি আছে এইটা তো কখনো আমাদের বলো নাই। শুধু এই বাড়ির পিক দেখেছিলে আর বলেছিলে সবাই মারা গেছে। তুমি আসলে কেমন একটা মানুষ, জলজন্ত মানুষকেও মেরে ফেলতে পারো। আমি খুব খারাপ মানুষ রে। তোর আম্মুকে যখন ভালোবেসে পালিয়ে বিয়ে করি, তখন কেউ আমাদের মেনে নেয়নি। তোর আম্মু আর আমাকে সবাই আলাদা করার চেষ্টা করেছে, যার কারণে আমি এই ফ্যামিলিকে পছন্দ করতাম না। তুই ভালো করে জানিস তোর আম্মুকে আমি কতটা ভালোবাসি। তোকে জন্ম দিতে গিয়ে মারা যাওয়ার কারণে আমি তোর উপরে কতটা অত্যাচার করেছি। বাহ, এই দুনিয়াতে তুমি শুধু একমাত্র মানুষ যে নিজের স্ত্রীকে এত ভালোবাসে। যাই হোক, যাও, রোদে আর কাজ করো না, এইসব আমি নিয়ে যাচ্ছি। আদিত্য ঝিলিক লাইটগুলো নিয়ে চলে গেল। তারপর দুপুরের দিকে গায়ে হলুদ শুরু হয়ে গেল। তিশা স্টেজে বসে আছে। তিশা আদিত্যের দিকে তাকিয়ে আছে। সবাই তিশাকে গায়ে হলুদ দিতে ব্যস্ত, আর এইদিকে তিশার দিকে না তাকানো ভান করে কাজ করতে লাগলো। তিশার চোখ দিয়ে পানি পড়ছে। আদিত্য জিনিসটা দেখে ওখান থেকে চলে আসলো। বাসার পেছনে গিয়ে কান্না করতে লাগলো আদিত্য। অনেকক্ষণ কান্না করে চোখের পানি মুছে আবার বাসার ভেতরে গিয়ে দেখতে লাগলো কারো কিছু লাগবে কিনা। সারাদিন কাজ করতে লাগলো আদিত্য। কাজ করে ক্লান্ত হয়ে একটা স্টেজের উপরে বসে পড়ল। তখন আদিত্যের আব্বু একটা প্লেটে খাবার নিয়ে এসে আদিত্যের দিকে এগিয়ে দিল। আব্বু এসব কি? কেউ দেখে ফেলবে? কেউ দেখবে না, সবাই যার যার কাজে ব্যস্ত। আর কিছুজন ছাদে আড্ডা দেয়। সারাদিন তো কিছুই খাস নাই। আব্বু আমি খেতে পারবো না, ওইদিকে ভাইয়াও সারাদিন না খেয়ে কাজ করছে। আমরা 2 ভাই একসাথে খাবো। আদিত্য, আব্বু থাকো, ভাবি ডাকছে। আদিত্য উঠে গেল। ময়নার সামনে গেলে ময়না আদিত্যকে নিয়ে গেল। সবাই খেতে বসেছে। আদিত্য রাকিব পাশে গিয়ে বসলো। রাকিব দুজনকে খাইয়ে দিতে লাগলো। আদিত্য কাজ করতে গিয়ে ওর হাত একটু কেটে গেছে, যার জন্য রাকিব খাইয়ে দিচ্ছে। এটা আদিত্যের আব্বু আর ওর ভাই দূর থেকে দেখতে লাগলো। আদিত্যর আব্বু অনেক খুশি লাগছে যে আদিত্য অন্তত অনেক ভালো আছে। সারাদিন জীবন তো কষ্ট দিয়ে গেছে। আদিত্য খাবার খাওয়া শেষ করে রাকিবের গালে কিস করে চলে গেল। রাকিব হাসতে লাগলো। আদিত্য বাসার ভিতরে ঢুকতেই আদিত্যকে বলল, আদিত্য দেখো তো ছাদে কার কি লাগবে, একটু দেখে আসো প্লিজ। ওকে স্যার। আদিত্যের সাথে সাথে ওর আব্বু ভাইও যেতে লাগলো। আদিত্য এক কোণারে দাঁড়িয়ে থাকলো। আদিত্যের আব্বু ভাই সবার সাথে যোগ দিল। তুলি আদিত্যের দিকে তাকিয়ে আছে। আদিত্য সবাইকে যার যা চাচ্ছে দিতে লাগলো। আত্মীয় স্বজন আস্তে আস্তে সবাই ছাদে চলে আসলো। ওদের সবার লাইফে একটা কথা বলতে লাগলো। রায়হান চৌধুরী তার স্ত্রীর উদ্দেশ্যে বলল, আমার স্ত্রী আমার প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা। বা আঙ্কেল, আপনাদের 2 ভাইয়ের একই অবস্থা। তুলি এই কথাটা বলতেই সবাই হেসে দিল। আদিত্যর এইসবই বিরক্ত লাগলো, কারণ ছোটদের মাঝে বড়রা কেন এসেছে আড্ডা দিচ্ছে এটাই ওই বুঝতে পারছে না। আদিত্য চলে যেতে নেবে তখন তিশাকে কেউ একটা প্রশ্ন করে। তিশা বলতে লাগলো, হ্যাঁ, আমার লাইফেও ভালোবাসা নামে শব্দটা এসেছিল, কিন্তু সেই শব্দটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। তুমি কাউকে ভালোবাসো? আমাদের তো কখনোই বলো নাই। কি বলবো আব্বু, সেই তো আমায় ভালোবাসে না। একতরফা ভালোবাসা কখনো এক হতে পারে না। আর আব্বু, তুমি বিয়ে ঠিক করার আগে একবার আমার থেকে অনুমতি নিলে না? একবার জিজ্ঞেস করলেও না আমি বিয়েটা করতে চাই নাকি না? জানো আব্বু, আমার সন্তান হলে আমি সবার প্রথমে জিজ্ঞেস করব তারা কাউকে ভালোবাসে কিনা, তারা কি চায়, সেইটা সব সময় বোঝার চেষ্টা করব। কখনো আমার সন্তানের উপরে সব কিছু জোর করে তুলে দিব না। তিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিশার এমন কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই।
রায়হান চৌধুরী তিশার চোখের পানিগুলো বুকের ভেতরে গেঁথে পড়ছে। রায়হান চৌধুরী কি বলবে বুঝতে পারছে না। যাই হোক, সবাইকে চুপ করিয়ে দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। আর আব্বু, ভয় পেও না, আমি পালিয়ে যাব। তুমি বিয়ে ঠিক করেছো, আমি বিয়ে বসবো, তাই চিন্তা করো না। পালানোর হলে কবেই পালাতাম। বাহ, এই ছোট মেয়েটার সাথেও তোমরা এক কাজ করলে। এই জন্যই তোমাদের আমার দেখতে ইচ্ছা করে না। তিশা মামুনি, এখনো সময় আছে। তুমি কাকে ভালোবাসো আমাকে বলো, আমি নিজে তোমাকে তার হাতে তুলে দিব। থাক চাচ্চু, লাগবে না। আমাকে সে ভালোবাসে না। আমি তো একটা অহংকারী মেয়ে। অহংকারী মেয়েরা কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। কথাটা বলে তিশা কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আদিত্য কোনো মতে নিজেকে সামলিয়ে নিল। আমি বড্ড ভুল করে ফেলছি। আমার আসলেই উচিত ছিল তিশার পরামর্শ করা, আর ওই কাকে ভালোবাসে আমার জানা উচিত ছিল। এখনো সময় আছে। দেখো ভাইয়া, এভাবে বিয়ে দিলে ওই কখনোই সুখী হবে না। সারা জীবন তোমার প্রতি ওর ঘৃণা জমে থাকবে। আচ্ছা, আমি আসছি। রায়হান চৌধুরী নিচে চলে গেল, সাথে সবাই এক এক করে নিচে চলে গেল। আদিত্য আকাশের দিকে তাকিয়ে থাকলো। এই আকাশ, বলো না আমার কী করা উচিত। আমার যে এসব আর সহ্য হচ্ছে না। আমি কিভাবে বলবো চাচুকে আমি তার মেয়েকে ভালোবাসি? সে তো কোনোদিন আমাকে মেনে নেবে না। তার নুন খেয়ে আমি তার মেয়েকে ভালোবেসে ফেলেছি। তিশা ভালো একটা ছেলের সাথে বিয়ে হতে যাচ্ছে। আমি কিভাবে তিশাকে আমার লাইফের সাথে জোড়াবো? আমার সব থেকেও যে নেই। আল্লাহ, আমি যাকে ভালোবাসি সে আমার লাইফ থেকে কেন চলে যায়? আদিত্য কথাগুলো বলে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। আদিত্য কান্না করতে করতে ওখানে ঘুমিয়ে যায়। সকালে তিশা ছাদে আসতেই দেখে আদিত্য পড়ে আছে। তিশা দৌড়ে গিয়ে আদিত্যের মাথা কোলে তুলে নিয়ে বলল, এই আদিত্য, কি হয়েছে তোমার? এই আদিত্য, শুনতে পারছো? আদিত্যর ঘুম ভাঙতেই তিশার কোলে দেখে লাফ দিয়ে উঠে পড়ল। আদিত্য তিশার দিকে তাকানোর সাহসটুকু নেই। আদিত্য ওখান থেকে চলে যেতে নিলে, আদিত্য, একটা কথা বলবো? বলেন। হার মাত্র এই দিনটাই, তারপর তো অন্যের ঘরের বউ হয়ে যাব। আদিত্য, আমার লাস্টবারের মতো একটা কথা শুনবে না? বলেন, শোনার মতো হলে শুনবো। চিলেকোটের ভেতরে একটু আসবে? তোমার কোলে একটু লাস্টবারের মতো মাথা রেখে ঘুমাতে চাই। মানে ঠিক বুঝতে পারলাম না। বুঝতে হবে না, তুমি প্লিজ একবার তোমার কোলে শুইতে দাও। আমি আর কোনো দিন তোমায় কোনো কিছুতে আবদার করব না। ওকে, বাট বেশিক্ষণ পারবো না, কারণ আমার কাজ আছে। ওকে, 5 মিনিট থাকলেই চলবে। আদিত্য চিলিক ওঠার ভিতরে গেলে তিশা গেল। আদিত্য খাটের উপরে বসতেই তিশা ছোট বাচ্চাদের মতো মাথা দিয়ে শুয়ে পড়ল। তিশা শুয়ে থেকে আদিত্যকে বলল, একটু কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দাও না একটু। পারবো না, শুয়ে থাকতে চাইছেন থাকেন। তিশা লক্ষ্মী মেয়ের মতো শুয়ে আছে। তিশার চোখের পানিতে আদিত্যর প্যান্ট ভিজে যেতে লাগলো। আদিত্য নিজের অজান্তেই তিশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আদিত্যর চোখ থেকে এক ফোঁটা চোখের পানি পড়তে যাবে, সাথে সাথে তিশা হাতে ধরে বলল, আমি তো চলেই যাচ্ছি তোমাকে ছেড়ে। তুমি তো খুশি, তাই না? এই চোখের পানিটা কখনো পড়তে দিও না। এই চোখের পানিটা পড়লে আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, চলে যাও, 5 মিনিট হয়ে গেছে। আদিত্য চলে যেতে নিলে তিশা পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য চোখ বন্ধ করে ফেলল। আদিত্য তিশার হাত সরিয়ে দিয়ে নিচে চলে গেল। আদিত্য সবার সাথে হাসি মুখে আবার সব দিক দেখাশোনা করতে লাগলো। 7টার দিকে বরের গাড়ি চলে আসলো। সবাই আনন্দ করছে, বর এসেছে বলে সবাই হই হুল্লোড় করতে লাগলো। আদিত্য এদিকে কাজ নিয়ে পড়ে আছে। 8টার দিকে বিয়ে পড়াতে লাগলো। আদিত্য একপাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে। তিশা আদিত্যের দিকে তাকিয়ে আছে। তিশাকে সাইন করতে বললে তিশা সাইন করে না। তিশা আদিত্যের দিকে তাকাতেই আদিত্য মিষ্টি করে হাসি দেয়, কিন্তু তিশা এক নজরে তাকিয়ে আছে। আদিত্যের বিষয়টা ভালো ঠেকলো না। আদিত্যের মনে পড়ে গেল ছাদের কথা। আদিত্য দৌড়ে সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে তিশার কাছে গিয়ে ধরতেই সবাই অবাক হয়ে তাকালো। আদিত্যের চোখের পানি ছেড়ে বলল, তিশা। তিশার চোখ দিয়ে এক ফোঁটা পানি টপ করে পড়ল। তিশা বলল, ভালো থেকো আদিত্য। তোমাকে তো পেলাম না, তাই এই দুনিয়াতে বেঁচে থাকারও কোনো অধিকার আমার নেই। না না তিশা, এমনভাবে বলো না। তোমার কিছু হবে না, আমি তোমার কিছু হতে দিব না। তিশা আদিত্যের বুকে ঢলে পড়ল। তিশার মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো। পুরো বাড়ি হইচই শুরু হয়ে গেল। আদিত্য তিশাকে ঘুরে তুলে বলল, তিশা, তোমার কিছু হবে না তিশা। ভাইয়া প্লিজ গাড়ি বের করো। ভাইয়া, ওর কিছু হলে আমি বাঁচবো না ভাইয়া। আমি এখনই বের করছি।
রাকিব দৌড়ে গাড়িতে উঠল। আদিত্য তিশাকে কুলে শুইয়ে দিল। তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেল। তিশাকে নিয়ে সোজা ডাক্তার কেবিনে চলে গেল। আদিত্য রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তিশার আব্বু আম্মু, আদিত্যের আব্বু, ভাই ভাবি, ময়না চলে এসেছে। আদিত্যের আব্বু ওর কাঁধে হাত রাখতেই আদিত্য ওর আব্বুকে জড়িয়ে ধরল। আব্বু আমার সাথে কেন এমন হয়? আব্বু আমি যাকে ভালোবাসি সেই জিনিসটা কেন আমার থেকে দূরে চলে যায়? কখনো মায়ের ভালোবাসা পাই নাই। মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা কি সেটাও জানি না। আর যখনই একজনের ভালোবাসা পেলাম তখন তাকে দূরে সরিয়ে দিলাম। আব্বু আমার খুব কষ্ট হচ্ছে আব্বু। আব্বু আমি আর নিতে পারছি না আব্বু। আব্বু আমি তিশাকে ছাড়া বাঁচবো না আব্বু। আদিত্য কান্নায় ভেঙে পড়ল। আদিত্যর কান্না দেখে ওখানকার সবাই কান্না করতে লাগলো। আদিত্যের আব্বু বলল, তুই শান্ত হ তিশা, কিছু হবে না। আর তুই তিশাকে ভালোবাসস, আমাকে কেন আগে বলস নাই? বলে তো আজ এমন হতো না। কি বলতাম আব্বু? যা নুন খেয়েছি তার সাথে বেমানি করতাম কিভাবে? আমি সত্যি বুঝতে পারি নাই তিশা আমাকে সত্যি এতটা ভালোবাসে। আদিত্যকে ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল রায়হান চৌধুরী আর কলার ধরে বলল, তুমি তিশাকে ভালোবাসো, একবার কি আমাকে বলতে পারতে না? আমি তোমাকে বিশ্বাস এবং ভালোবাসি। তুমি আমার বিশ্বাস ভালোবাসার এই মূল দিলে, ছোট লোকের বাচ্চা হয়ে আমার মেয়ের দিকে হাত বাড়াস, তোকে আমি মেরে ফেলবো। আদিত্যকে রায়হান চৌধুরী মারতে লাগলো। তখনই রাকিব দৌড়ে এসে রায়হান চৌধুরীর পায়ে ধরে বলল, স্যার আমার ভাইকে ক্ষমা করে দেন, আমার ভাই ভুল করে ফেলছে। রায়হান চৌধুরী রাকিবকে লাথি দিয়ে ফেলে দিলে আদিত্যের রাগ উঠে যায়। আদিত্যের চোখ দুটো লাল বর্ণ ধারণ করল। রায়হান চৌধুরী আদিত্যকে বলল, তুই সব নষ্টের মূল। তোর ভাইকে এইসব তুই শেখাইছস, তাই না? আমার মেয়ের সাথে প্রেম করলে আমার সব সম্পদ তোরা দুই ভাই মিলে আরামাইশে কাটিয়ে দিতে পারস, তাই না? কথাটা বলে রাকিবের কলার ধরে যেই মারতে যাবে সাথে সাথে আদিত্য রায়হান চৌধুরীর হাত ধরে ফেলে। খবরদার, আমার ভাইয়ের গায়ে একটা ফুলের টোকা দিলে খুব খারাপ হয়ে যাবে। আমার ভাই এসব জানতো না। আর আমার ভাই একজন সৎ এবং ভালো মানুষ। আমার ভাইকে নিয়ে কথা বলার আগে আপনার দুইবার ভেবে কথা বলা উচিত ছিল। আদিত্য, বেয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু। উনি তোমার চাচ্চু, ভুলে যাও না। আরে থামো তো চাচু, তোমাকে আমি নিজের বাবা হিসেবে ঘৃণা করি। আর সেখানে তোমার ভাইকে আমার সম্মান করতে হবে নাকি? তোমার ভাইকে বলে দাও আমার ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা না বলতে। এসব কি আদিত্য? ভাইয়া কিছু না। ভাইয়ার ভাবি আপনারা বাসায় যান, আমি আমার বউকে নিয়ে আসছি। ওই তো ডাক্তার। আদিত্য ডক্টরের কাছে যেতেই শুনতে পেল তিশা এখন একদম ঠিক আছে। আদিত্য দৌড়ে কেবিনের ভিতরে চলে গেল। তিশা শুয়ে আছে। আদিত্য তিশার পাশে বসে বলল, আমি এখানে কেন? কেন, কোথায় থাকার কথা ছিল শুনি? তোমাকে না থাপ্পড় মেরে একদম গালটা লাল করে দিতে ইচ্ছা করছে। তুমি আমাকে মারবে, তার থেকে মরে যাচ্ছিলাম, সেটাই তো ভালো ছিল। চুপ। আর একটু হলে কি হয়ে যায় তো? ওই তোমার মাথায় কি সমস্যা আছে? একটা গরিব ছেলের জন্য নিজের জীবন দিতে গেলে নিজের মা বাবার ভালোবাসার কাছে কি এই ভালোবাসা বড় হয়ে গেল নাকি? বোকা মেয়ে। বাবা মা সন্তানের ভালো কেন বোঝে না? যদি সন্তানকে বুঝতে পারতো তাহলে আমার মতো হাজার হাজার ছেলে মেয়ের আত্মহত্যার পথ বেছে নিতে হইতো না। হয়েছে, অনেক বলেছেন, এখন চলেন। কোথায় যাব? কোথায় আবার? আমাদের টিনের ঘরে। থাকতে পারবেন না আমার সাথে আমাদের টিনের ঘরেতে? হ্যাঁ থাকতে পারবো, যদি তোমার বুকে আমার জায়গা দাও। তুমি পাশে থাকলে আমি টিন কেন, ভাঙা ঘরে থাকতেও সমস্যা নেই। দরজার কাছে সবাই দাঁড়িয়ে আদিত্য আর তিশার কথা শুনছিল। ময়না আদিত্যের কাছে এসে দাঁড়ালো। ভাবি আপনারা যান নাই? যাব। আগে তোমার ছোট ভাইয়ের বউকে নিয়ে যাব। তিশা ম্যাম, আপনার আমাদের সাথে থাকতে কোনো সমস্যা হবে না তো? না ভাবি। আর আমাকে ম্যাম বলছেন কেন? আমি তো আপনার ছোট বোন হই। তাই তো, ম্যাম কেন বলি? রাকিব খুশি হয়ে রায়হান চৌধুরীর হাতে গাড়ির চাবি দিয়ে বলল, স্যার আমাকে আপনি অনেক ভালোবাসা দিয়েছেন, আমাকে অনেক সাহায্য করেছেন। আমাকে পারলে ক্ষমা করে দিয়েন। আমার বেঈমান ভাববেন না। আমি আমার ছোট ভাইয়ের কাছে অসহায়। আর স্যার, আপনার টাকার প্রতি আমাদের কোনো লোভ নাই। আমার অল্পতে খুশি হতে জানি। ভালো থাকবেন। আপনার বাড়িতে কাজ করতে পারবো না। আদিত্য, বৌমাকে কোলে তুলে নিয়ে চল। আদিত্য তিশাকে কোলে তুলে নিয়ে সবার সামনে দিয়ে তিশাকে নিয়ে আসলো। ময়না, রাকিব ও চলে আসলো। আদিত্য তিশাকে ময়নার রুমে নামিয়ে দিয়ে বলল,
ভাবি তিশা আপনার সাথে ঘুমাক, আমাদের তো বিয়ে হয় নাই। আচ্ছা, তুমি তিশার কাছে থাকো, আমি রান্না করি। সবাই তো খাও নাই নিশ্চয়ই, অনেক ক্ষুধা লাগছে। ভাবি আমি কি সাহায্য করব? জি না, আপনাকে সাহায্য করতে হবে না। আপনি আমার বোনকে সময় দেন। আর ওগো, শুনছো? তুমি একটু আসো না। রাকিবকে চোখ মারলে রাকিব চলে যায়। আদিত্য তিশার কাছ থেকে সরে সোফায় বসে পড়ে। তিশা ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, তুমি দূরে সরে বসলে কেন? আমাদের এখনো বিয়ে হয় নাই, এখন তোমার কাছে যাওয়া ঠিক হবে না। বিয়ে হয় নাই, বিয়ে হবে তো নাকি? জান পাখি, কাছে আসো না একটু। তোমার ঠোঁটগুলো একটু টেস্ট করে দেখি কেমন লাগে। আদিত্য অবাক চোখে তিশার দিকে তাকিয়ে ঢোক গিলে বলল, এই এই তুমি এত লুচ্ছি কেন? বিয়ে হলে আল্লাহ জানে কি হবে। তিশা মিটমিট করে হেসে বলল, কি আর হবে, রোম্যান্স হবে, রোম্যান্স। হ্যাঁ, রোমান্সের ভিতরে থাকলে আমি পরীক্ষায় 3টা রসগোল্লা পাবো, বুঝলে? পাবে না, বুঝলে? বউয়ের ভালোবাসা দরকার তোমার। যদি না পাও তাহলে সত্যি তুমি গোল্লা পাবে। চুপ ফাজিল মেয়ে। আচ্ছা শোনো, আমি বাইরে যাই, ভাবির কাজে একটু হেল্প করে আসি। এই ভাইয়াটাও না ভাবিকে সাহায্য করা বাদ দিয়ে কই যে গেল। আদিত্য উঠে যেতে নেবে তখন তিশা আদিত্যের হাত ধরে টান দিয়ে নিজের উপরে টান দিয়ে ফেলে বুকের সাথে চেপে ধরে বলল, কোথাও যেতে হবে না, এখন আমার বুকের মাঝে শুয়ে থাকো আর আমার প্রাণটা ঠান্ডা করে দাও। এই ছি ছি, এই লুচ্চি মেয়ে, আমাকে ছাড়ো। বিয়ের আগে এসব একদম করা যাবে না। বিয়ে হোক, তারপর দেখা যাবে কতটা রোম্যান্স করতে পারো। চলো না কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। না। না মানে? আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। তিশার রেগে গিয়ে আদিত্যের গলায় ধরে বলল, বিয়ে যখন করবি না তাহলে আমাকে বাঁচালি কেন? আর আমাকে কেন এখানে নিয়ে আসলি? আরে শান্ত হও। কি শান্ত হব? হ্যাঁ, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? উফ, জান আমার কথাটা তো বুঝো আগে। কি বুঝবো? হ্যাঁ, আদিত্য তিশাকে শান্ত করে খাটের উপরে বসিয়ে দিয়ে বলল, বিয়ে করব তো, কিন্তু এখন না। যে পর্যন্ত তোমার আব্বু না আমাদের বিয়ে দেয়, যেদিন উনি আমাদের বিয়ে দিবে সেদিন আমরা বিয়ে করব। তোমার মাথা সত্যিই গেছে মনে হয়। আমাদের বিয়ে আব্বু দিবে? কোনোদিন না। আব্বুর অপেক্ষা করলে আমাদের বিয়ে কোনোদিন দিবে না। না দিলে বিয়ে করব না, সিম্পল ব্যাপার। ফাজলামি করো। আমি তোমার সাথে কোনোদিন ঘুমাতে পারবো না। তোমার বুকে মাথা দিয়ে শান্তিতে ঘুমাতে পারবো না নাকি? জানি না, ওই ভাবি আসছে, ছাড়ো আমাকে। আদিত্য সোফায় বসে পড়ল। ময়না খাবার নিয়ে আসলে চারজন বসে খেতে লাগলো। আদিত্যের দিকে তাকিয়ে ময়না বলল, কি আদিত্য, তুমি এভাবে নিজেই খাচ্ছ কেন? তোমার ভাইয়ের মতো তুমি আমার বোনকে খাইয়ে দাও। ভাবি আপনার দেবর পুরো আনরোম্যান্টিক। মোটেও না, আসেন আমি খাওয়াই দেই। আদিত্য তিশার খাবারের প্লেট নিয়ে খাইয়ে দিতে লাগলো। চারজন খাওয়া শেষ করে আদিত্য রাকিবের সাথে ঘুমোলো আর তিশা ময়নার সাথে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই আদিত্য ফ্রেশ হয়ে নিল। দু ভাই নামাজ পড়ে বাসায় আসলো। ময়না আর তিশা কান্না করছিল। আদিত্য ওদের মাঝে বসে রান্নার কাজে সাহায্য করতে লাগলো। তিশাকে তুলে দিল। আদিত্য আর ময়না মিলে কাজ করতে লাগলো। আদিত্য রাকিবকে বলল, তিশা উঠে আসো, ওদের দুজনকে রান্না করতে দাও। না হলে খাবার একটু খারাপ হলে তোমার দোষ হবে। যেমন আমি আর ওদের মাঝে যাই না, গেলে খাবার খারাপ হলে দুজন আমাকে উদ্ধার করে দেয়। ভাবি দেখেন, ভাইয়া কিন্তু বেশি বেশি করছে। আজ ভাত বন্ধ ওনার। না থাক, আমার ভাইয়াটা কষ্ট পাবে। আদিত্য আর রাকিব ঝগড়া লাগিয়ে দিল। তিশা আর ময়না দুজন হাসতে লাগলো। এই থামো, রান্না শেষের দিকে। তোমরা যাও, ফ্রেশ হয়ে রুমে যাও। আদিত্য রাকিব কলের পাড়ে গেল। রাকিব চলে গেলে আদিত্য তিশাকে কল চাপ দিয়ে দিল। তিশা ফ্রেশ হয়ে আদিত্যের শরীরে টি শার্ট দিয়ে মুছতে যাবে। আদিত্য দৌড় দিল। তিশা আদিত্যের সাথে দৌড়াতে দৌড়াতে বলল, আমার টি শার্টটা দিয়ে আমি মুছতে দিব না, টাওয়াল আছে ওইটা দিয়ে মুছো। না, আমি তোমার টি শার্ট দিয়ে মুছবো। এটা নিয়ে দুজন দৌড় করতে লাগলো। উঠোনের ভেতরে হঠাৎ করে গেটের ভেতরে কেউ ভেতরে আসতে দেখে আদিত্য খেলো ধাক্কা। আদিত্যর সাথে সাথে দাঁড়িয়ে যায়। তিশা আদিত্যের টি শার্ট দিয়ে মুছতে মুছতে বলল, বলছি না তোমার টি শার্ট দিয়ে মুছবো। নাও, এখন কি করবে? কথাটা তিশার সামনে দিয়ে তাকাতেই দেখে ওর বাবা মা, আদিত্যের ভাই ভাবি, আদিত্যের আব্বু এসেছে। তোমরা এখানে কেন এসেছো?
তিশা ভিতরে যাও। না। ভেতর থেকে ময়না ওদের দুজনকে ডাক দিতে লাগলো। ভাবি আসছি। আদিত্য, ভাবি ডাকে, চলো। আদিত্য, তিশা বাসায় চল। না, আমার স্বামীকে মেনে না নিলে আমি যাব না। আমি তোদের মেনে নিয়েছি। কাহিনী কি? এত সহজে মেনে নিলে মানে? আমার ছেলের বউকে কে মেনে নিবে না শুনি? মানে চাচ্চু, বুঝলাম না। আদিত্য, কি রে, আসছিস না কেন? রাকিব সামনের দিকে তাকাতেই ওদের দেখতে পেয়ে বলল, স্যার আপনাকে এখানে ভিতরে আসেন স্যার। আদিত্য, স্যারকে দাঁড় করিয়ে রাখছিস কেন? আবু, ভাইয়া, ভাবি, চাচু, তোমরা ভিতরে আসো। ওরা সবাই আদিত্যের সাথে যেতে লাগলো। আদিত্য ওদের বসতে দিল। তোমাদের এই গরিবের বাড়িতে আসতে কোনো অসুবিধা হয় নাই তো? অনেক কথা ফুটেছে তোর। অত বড় বড় কথা কিভাবে বলিস? সারা জীবন কি একই থাকবো নাকি? যাই হোক ভাইয়া, ভাবি, তোমাদের একটা সত্যি বলার আছে। কি সত্যি? ভাইয়া, আমি আনাথ না। এই যে এই লোকটাকে দেখেছো, উনি আমার জন্মদাতা পিতা, আর উনি আমার ভাইয়া আর ভাবি। তাহলে সেই দিন আত্মহত্যা করতে গিয়েছিলি কেন? আর সরি না, আপনার শরীরে কিসের আঘাত ছিল ওইগুলো? আপনি তো বলছেন আপনার মালিক এমন করছে। ভাইয়া, আমি তোমার ভাই, আমাকে তুমি আপনি বলো না। সেই দিন কাহিনী আর মনে করতে চাই না ভাইয়া, আর আমাকে ক্ষমা করে দাও। তোমাদের সবাইকে মিথ্যা বলছি। শেষমেশ তুইও আমাদের মেয়ের সাথে মিথ্যা বললি। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। সেদিন কি বলতাম ভাইয়া? এই যে আমার আব্বু আমাকে এভাবে মেরেছে, সেদিন কি বলতাম? নিজের ভাবি যাকে বড় বোনের মতো ভালোবাসতাম, সেই মানুষটা আমাকে মিথ্যা ধর্ষণের অভিযোগে বাড়ি ছাড়া করেছিল। আর কি বলতাম ভাইয়া? এই যে আমাকে জন্ম দিতে গিয়ে আমার আম্মু মারা যাওয়াতে আমাকে খুনি হিসাবে আমার বাবা প্রতিনিয়ত আমার উপরে অত্যাচার করতো। বলো ভাইয়া, এই থেকে নিজেকে আনাথ পরিচয় দিয়ে কি আমি ভুল করেছি? সবাই চুপ হয়ে গেল আদিত্যের কথা শুনে। আদিত্যের আব্বু আদিত্যের হাত ধরে বলল, আদিত্য, আমার মনে হয় উনি ওনার ভুল বুঝতে পারছে, আর প্রতিটা মানুষের দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ আদিত্য, ক্ষমা করে দাও। আবার তোমরা সবাই এক হয়ে যাও, অতীত ভুলে সব কিছু নতুন করে শুরু করে দাও। হ্যাঁ, সব ভুলে যেতে পারি যদি আপনি আমার সাথে আমার ভাই আর ভাবিকেও গ্রহণ করে নেন। আরে এইটা আবার বলতে হবে নাকি? আজ থেকে আমার 3টা ছেলে 3টা মেয়ে, আজ থেকে সবাই একসাথে থাকবো। আদিত্য খুশি হয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরে। আদিত্যের আব্বু রাফিকে আর রাকিবকে ডাকলে ওরা দুজন জড়িয়ে ধরে। তারপর সবাই মিল হয়ে গেলে আদিত্য আর দিশাকে বিয়ে দিয়ে দেয়। এখন ওরা সবাই মিলে একসাথে সুখী সংসার শুরু করেছে। হ্যাপি এন্ড। আসসালামু আলাইকুম। জানি না গল্পটা কেমন লাগলো। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে বলতে ভুলবেন না। গল্পটা যদি কোনো ভুল পেয়ে থাকেন আমাকে তাহলে বলতে পারেন, আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।